সম্ভব গৌরবান্বিত এবং আমাদের খুবই সৌভাগ্য যাকে আমরা পেয়েছি তাকে আলাদা করে পরিচয় দিতে হয় না। যোগেন চৌধুরী ভারতবর্ষের তথা গোটা পৃথিবীর চিত্রকলা চিত্রশিল্পের জগতে এক অনন্য নাম। দীর্ঘদিন ধরে আহ, চিত্রশিল্পের চর্চা করছেন। বিখ্যাত শিল্পী, অনেক জায়গায় কাজ করেছেন। আমরা সেগুলো সবেতেই আসবো, কিন্তু তার আগে একজনের সঙ্গে কথা না বললে আমাদের এইটা বোধহয় অপূর্ণ থেকে যায়। আমি আমাদের যারা এখান থেকে যোগ দিয়েছেন তাদের সবাইকেই চাই। আমাদের কোরকের মনে প্রাণে ধ্যানে আমরা যেমন এখানে সবাই সদস্য, তেমনি আমাদের কলকাতা থেকেও আরো একজন সদস্য আছে, যে না থাকলে হয়তো আমাদের আজকের এই সেশনটা আমরা অর্গানাইজ করতে পারতাম না। মৌমিতা ঘোষ নিজে একজন শিল্পী। মৌমিতা, তোমাকে পুরোটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, নিজে একজন শিল্পী, ওর একটি আঁকার স্কুল আছে সিঞ্চন বলে। এবং মাস্টার মশাইকে মৌমিতা আহ, আমাদের মধ্যে নিয়ে আসার মূল কারিগর মৌমিতা। মৌমিতা না থাকলে এটা হতো না। ফলে মৌমিতা, আমি জানি তুমি থ্যাংক ইউ নাকি অ্যাকসেপ্ট করো না, আমি তোমাকে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। এইটুকু বলে আমি মৌমিতাকে আজকের এই সেশনের শুরুতে একটু অল্প পরিচিতি এবং তারপরে আমরা আমাদের মূল সেশনে চলে যাব। মৌমিতা। হ্যাঁ, আমি খুব নমস্কার। আমি মৌমিতা ঘোষ। আমাকে মধুকরী নামে চেনে সবাই। আমি আহ ভারতবর্ষের কলকাতা থেকে কোরককে রিপ্রেজেন্ট করছি। আমি খুব ক্ষুদ্র একটি সদস্য, আম, সহকারী বলতে পারেন। আমি যতটুকু পেরেছি আমার তরফ থেকে এখান থেকে কোরকের সাথে আছি সবসময়। আম, আজকের যেটা বা আগে থেকেও আপনাদের যে এই কে টক কোরক অর্গানাইজ করে আসছে এতদিন ধরে, এটার যথেষ্ট আমি সাধুবাদ জানাই। যত বাঙালি আছেন তারা বিশিষ্ট মানুষের কাছে আসতে পারছেন, তাদের কথা শুনছেন, সেটার জন্য সারা পৃথিবীকে আমরা একসাথে পাচ্ছি একসাথে। এটা আমাদের খুব আনন্দের একটি বিষয়। আমি ছোট্ট করে একটা কথা বলে দেবো যে আমাদের ভারতবর্ষ তথা বাংলায় একটা কথার প্রচলন আছে যে ছবি এঁকে কি হবে। সেই ছবি এঁকে কি হবে থেকে ছবি এঁকেই হবে, এই পরিবর্তনটা আনতে আহ যিনি মানে যেটা প্রমাণ করেছেন, তিনি আমাদের পাশে বসে আছেন, আমাদের মাস্টারমশাই শ্রী যোগেন চৌধুরী। আহ ছবি এঁকে কি হবেটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে সেইটা উম, থেকে বেরিয়ে আসাটা, ইট ওয়াজ আ লং জার্নি। এটা একটা পথ চলা, অনেক বড় পথ চলা। আমি নিজে লিটারেচারে এমএ করেছি, মাস্টার স্নাতকোত্তর করে। আমি নিজে স্কুল শিক্ষকতা থেকে বেরিয়ে এসে এখন শুধুমাত্র ছবি নিয়ে রয়েছি। এবং একটি ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চা থেকে শিল্পী হয়ে ওঠার যে পথ, সেই পথটাকে তৈরি করার একটা ব্রত নিয়ে কাজ করছি, খুব ছোটখাটো ব্রত। এবং আমার পাশে যিনি বসে আছেন, উনি বাংলাদেশের ফরিদপুরের সেই ছোট্ট ছেলে যে এখন বিশ্ব বরেণ্য এক শিল্পী। এবং ছবি এঁকে কি হবে সেটা তার কাছে একটা মিথ। তো আমি আর টাইম নেব না, আমাদের সাথে চলে এসেছেন যোগেন চৌধুরী। নমস্কার। যাই হোক, আপনারা যা জিজ্ঞেস করবেন আমি সেইগুলো উত্তর দিতে পারি। কারণ নিজের থেকে বলতে গেলে আমি জানি না কি বলতে চাই, এত কিছু বলা যায়। এই কথাটা নিজে বলতে গেলে সবটা আহ, সময়ের উপর ডিপেন্ড করে। সেই জন্য আপনারা যা জিজ্ঞেস করবেন আমি তার সঙ্গে তার উত্তরগুলো দেবো আর কি। একদম মাস্টারমশাই। ঠিক তা আছে। আমি তার আগে ছোট্ট করে আমাদের একটা পরিচিতি দিয়ে দিই। আমাদের এই স্কুলটা আমরা এই বছরই, এই 2024 সালেই 20শে জানুয়ারি শুরু করেছি। আমাদের স্কুলটার নাম হচ্ছে কোরক বাংলা শিক্ষালয়। তা আমাদের এখানে যারা জন্মায় বা বড় হয়, যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা জন্মায় বা বড় হয়, তারা তো ছোটবেলা থেকে বাংলা বলার, শোনার, যোগাযোগ করার সেই রকম কোনো মাধ্যম পায় না। সেই জন্য অনেক সময় থেকে এরা বাংলা থেকে অনেকটা দূরে হয়ে যায়, বাংলা ভাষা থেকে, সাহিত্য থেকে, বা বাংলার আমাদের ঐতিহ্য, পরম্পরা এবং সংস্কৃতি থেকে। তা সেইটাই কিভাবে আমরা তাদের মধ্যে এটা নিয়ে আসতে পারি, সেই উদ্দেশ্যেই আমরা 20শে জানুয়ারি আমাদের কোরক বাংলা শিক্ষালয়ের যাত্রা শুরু করি। এবং আমরা যখন শুরু করেছিলাম আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 14 জন। এবং মূলত আমরা নিউ ইয়র্কের অনতি দূরে কানেকটিকাট রাজ্যের ওয়েস্টপোর্ট শহর থেকে
শুরু করেছিলাম। এবং সেখানে সেই 14 জন ছাত্রছাত্রী গতবার তো খুব ভালোভাবেই বাংলা পড়েছিল। এবার এবছর যখন আমরা আমাদের স্কুলের সেশন শুরু করলাম, আমাদের সেপ্টেম্বর মাসে আমাদের অনুষ্ঠান স্কুলের সেশন শুরু হয়েছিল, তখন দেখলাম আমাদের বাবা মারা আমাদের কথা এমন এপাশ ওপাশ বলে দিয়েছেন যে আমাদের সেই 14 জন ছাত্রছাত্রী এখন প্রায় 34 জন ছাত্রছাত্রী হয়ে গেছে। ফলে এবং আমাদের শুধুমাত্র এই অঞ্চল থেকে নয়, কানেটিকাট থেকে যেমন আছে, ওয়েস্টচেস্টার থেকে, নিউ ইয়র্ক রাজ্যের ওয়েস্টচেস্টার থেকে আছে, নিউ জার্সি থেকে আছে, ঠিক একই রকম ভাবে দূর দূর রাজ্য থেকে, সিয়াটল যেটা ওয়েস্ট কোস্টে, ক্যালিফোর্নিয়া যেটা ওয়েস্ট কোস্টে, এরকম রাজ্য থেকেও আমাদের, যেহেতু অনলাইন স্কুল, সেই জন্য তারা এইভাবে আমাদের শিক্ষালয়ে জয়েন করেছেন। এবং আমাদের 9 জন শিক্ষক শিক্ষিকা আছেন, এবং সেই 9 জন তাদের নিজেদের মতো করে 4টে ক্লাসে, মূলত আমাদের ক্লাসগুলো আমরা সুকুমার রায়ের কবিতার নামে বা সৃষ্টির নামে দিয়েছি। আমাদের ক্লাসগুলোর নাম হচ্ছে, একেবারে ছোটদের নাম হচ্ছে আহ্লাদি, তারপরে আছে হযবরল, তারপরে আছে পাগলা দাশু, এবং শেষে আছে ডানপিটে। এবং তারপরে একটা আমরা স্পোকেন বাংলা ক্লাস শুরু করেছি, যেটা পুরোপুরি স্পোকেন কথ্য বাংলা শেখায়। সেই ক্লাসটার নাম আবারও একটা সুকুমার রায়ের ক্রিয়েশন, গল্প বলা। ফলে এই ক্লাসগুলোয় আমরা 9 জন শিক্ষক শিক্ষিকা, 34 জন ছাত্রছাত্রীকে বাংলা শেখানোর চেষ্টা করছি। তা আমরা তো প্রশ্নে যাব। তা আমরা কি করেছি, আমাদের কিছু কিছু বড়দের প্রশ্নও আছে, এবং কিছু কিছু আমাদের যে ছাত্রছাত্রী 4 থেকে 14 বছর বয়সের ছাত্রছাত্রী, আমরা তাদের জিজ্ঞেস করেছিলাম যে তোমরা মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হলে তোমরা কি প্রশ্ন করতে চাও। তা আমি শুরু করছি এই রকমই, আমাদের সব থেকে ছোট একজন ছাত্র, এবং যে প্রশ্নটা করেছে হয়তো বাচ্চাদের মতো প্রশ্ন হলেও সেই প্রশ্নটার আমার ধারণা আমরা সকলেই তার উত্তরটা জানতে চাইবো। এইটুকু বলে আমি শর্মিষ্ঠাকে বলবো, সরব, শর্মিষ্ঠা, তোমরা যদি তোমাদের ভিডিওটা একটু অন করে মাস্টার মশাইকে সরব তার প্রশ্নটা করে, আমরা সেটা দিয়ে শুরু করতে পারি। আপনি তোর নাম কি? ওর নাম সরব। আম- আ- শাহরুখ। আমার নাম শারফ। খারাপ। আপনি শাহরুখ কি করে এত সুন্দর আর্ট করেন? আচ্ছা, ওর প্রশ্নটা আরেকবার আমি একটু বলো। রিপিট করে দিই, আবার ও বলো। বলেছে, আমি একবার রিপিট আপনি করে দিই যাতে আচ্ছা। আম, আপনি একটু ল্যাগ কি করছে। করে এত সুন্দর একটু আটকে আর্ট আছে, করেন? আটকে আছে আচ্ছা দেখি। সরব, আমি আটকে তোমার গেছে। প্রশ্নটা একটু রিপিট করে দিচ্ছি। সরবের প্রশ্ন হচ্ছে, মাস্টারমশাই, আপনি কি করে এত সুন্দর আর্ট করেন? আমি সুন্দর আর্ট করি কিনা জানি না, তবে আর্ট করার গোড়াতে, সবকিছুর গোড়াতেই একটা ভেতর থেকে আসার জিনিস আছে। এটা যতটা আমরা বাইরে থেকে শিখি, তার থেকে নিজের ভেতরে যে ইচ্ছে বা তার সঙ্গে যে নিজের যোগাযোগ, সেইটা খুব জরুরি। অর্থাৎ এটা কিন্তু আমরা গায়ের জোরে করতে পারি না। আমি যদি বলি আমি আজকে আর্টিস্ট হব আর ছবি আঁকতে শুরু করলাম, আমি আর্টিস্ট হতে পারবো না। আমার ভেতরে এলিমেন্টসটা থাকা দরকার। অর্থাৎ চোখে দেখা এবং সৌন্দর্যকে বোঝা এবং সৌন্দর্যের সঙ্গে নিজের যোগাযোগ, এবং এটা একটা অলৌকিক জায়গার সঙ্গে যুক্ত করতে হয় নিজেকে। এবং সেটা সব ব্যাপারেই, গানের ব্যাপারেও হয়, সমস্ত কিছুর সঙ্গে এই যোগাযোগটার দরকার পড়ে। আমার মনে হয় যে সেইভাবে একজন শিল্পী তৈরি হয়। শিল্পীর সঙ্গে তার যে জীবনের সঙ্গে যে যোগাযোগটা হয়, এটা অন্যরকম। এবং সমস্ত বিশ্ব চরাচর সবকিছুর সঙ্গে তার একটা যোগাযোগ, এটা মনের ভেতর থেকে আসে। এটা না হলে পরে হয় না। ধন্যবাদ। বলতে আচ্ছা, হবে আমি খালি আমাদের মা বলুন। বাবাদের অনুরোধ করব, অনেক সময় আমাদের যারা ছোট ছোট বাচ্চা বিশেষ করে, তাদের হয়তো বাংলাটা গোটাটা বুঝতে অসুবিধা হবে। আমি আমাদের মা বাবাদের অনুরোধ করব একটুখানি প্লিজ ট্রান্সলেট করে বাচ্চাদের বুঝিয়ে দেবেন। হুম। আচ্ছা মাস্টার মশাই, আমরা আরো প্রশ্নে আসব, কিন্তু তার আগে আমি আহ, একটা বিশেষ বিষয়ের জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এবং সৌম্য, তুই যদি আরেকবার স্ক্রিনটা শেয়ার করতে পারিস। আমরা মাস্টারমশাইকে একটা অনুরোধ করেছিলাম আজকে, যে আমাদের এই সেশনের জন্য উনি যদি একটা ছোট্ট করে আমাদের এঁকে দিতে পারেন।
তা মাস্টারমশাই এই আমাদের অনুষ্ঠানের আগে আজকেই আমাদের শুভেচ্ছা জানিয়ে, আমাদের ছাত্রছাত্রীদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, এবং একটা উড়ে যাওয়া পাখি যার দোতনা আমি মাস্টারমশাই কি ভেবে করেছেন জানি না, কিন্তু আমি তার ইন্টারপ্রিট করছি এইভাবে যে আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের উড়ে যাওয়ার স্বাধীনতা দেওয়ার অধিকার দিয়েছেন মাস্টারমশাই আমাদের। সৌম্য, আমাদের যদি ছোট্ট করে একটু শেয়ার করিস। ঠিক সেই কথা, একদম ঠিক কথা। স্বাধীনতা দরকার, স্বাধীনতা। হ্যাঁ, ওরা আর স্বাধীনতা চাই, করতে ইচ্ছে করবে, সেটা না হলে হবে না। হুম, সেটা কোথায় সেই ছবিটা? হ্যাঁ, ও নিয়ে ছবিটা আসছে, সৌম্য শেয়ার করছে এক্ষুনি, এই যে। তা আমি এর জন্য অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এটা যে আমাদের কাছে কত বড় একটা উপহার হয়ে থাকবে, আমি জানি না আপনি সেটা চিন্তা করতে পারবেন কিনা, বাট অশেষ অশেষ ধন্যবাদ এটার জন্য। আচ্ছা, এবার আমরা আবার একটু প্রশ্নোত্তরে ফিরে যাই। প্রশ্নোত্তরে ফিরে গিয়ে আমি একটা আমাদের অনেকেরই একটা অজানা বিষয় একটু জানতে চাই। সেটা হচ্ছে আপনি আহ, একজন যেমন স্বনামধন্য চিত্রশিল্পী এবং শিল্পী, সেরকম আরেকটা পরিচয় হয়তো আমরা অনেকেই বাঙালি হিসেবে জানি না, যে আপনি একজন কবি। আপনি দীর্ঘদিন ধরে একটা পত্রিকার সম্পাদনা করেছেন, আপনি নিজে কবিতা লিখেছেন এবং এখনো কবিতা লেখেন। তা আমরা আহ, চিত্রশিল্প বা চিত্রকলা নিয়ে প্রশ্ন করার আগে আপনার থেকে আপনার লেখা একটা কবিতা কি শুনতে পারি? তাহলে যাই হোক, আমি ঠিক কবি নয়। আমি পাশাপাশি মাঝে মধ্যে শখ শখ হলে বা ইচ্ছে করলে কখনো কোনো কবিতা লিখি, যেটা বেশ কবি হিসেবে নয়, নিজের মনের ইচ্ছে অনুযায়ী করি। হঠাৎ একদিন বসলাম, বসে একটু লিখতে ইচ্ছে করলো, তো একটা কবিতা লিখে ফেললাম। তো এরকম হয়েছে, সেইভাবেই আমি কবি। কিন্তু আমার কোনো কবি হওয়ার মতো, মানে কবিরা যেভাবে সমস্ত জীবনকে তৈরি করে, আমার ঠিক সেই রকম ভাবে কবিতার সঙ্গে যুক্ত। আমি কিছু কিছু কবিতা লিখে ফেলছি আর কি, সেটা গোড়া থেকেই, ছোটবেলা থেকেই। তো এখন সেগুলো, আছে। তাহলে আমাকে একটু 1 মিনিট গ্যাপ দিতে হবে। ঠিক আছে, তুমি অবশ্যই। কথা বলো। আচ্ছা, আমি তাহলে একটু না হয় আমরা মমিতা, আমরা কি তাহলে পরে কবিতাটায় ফিরে আসবো? সে নিয়ে আসুক, আমি একটু ছোটদের ওনার সম্পর্কে কথা বলি। হ্যাঁ, একদম, বলো। হ্যাঁ, কারণ আমরা তো বড়রাই কথা বলছি, ছোটরাও রয়েছে। তো ছোটরা, আমি হয়তো বলেও ছিলাম যে তোমরা হয়তো আজকে পেন দিয়ে কিছু শার্পি দিয়ে হয়তো ড্রয়িং করা শুরুও করে দিয়েছো। ইফ ইউ হ্যাভ নট স্টার্টেড ইয়েট, ইউ ক্যান স্টার্ট ডুইং দ্যাট। আর সেটা আমার সঙ্গে দেখবেন একটু পরে। তো সেটাই, মানে তুমি মন থেকে কিছু একটা আঁকছো, বা তুমি যেটা দেখেছো সেটাকে মনের মধ্যে নিয়ে গিয়ে সেটাকে ইম্প্রোভাইজ করে তুমি যখন ইউ আর পুটিং ইট অন পেপার, এবং সেই ছবিটা, the whole world is appreciating that thing, that how beautifully you have done, that is the moment when you turn into an মানে well known artist। মানে পৃথিবীর লোক যখন তোমার ভালো লাগাটা ফিল করছে, সেই সময় কিন্তু তুমি একজন আর্টিস্ট হয়ে উঠছো। তো হাউ হাউ ইন্টারেস্টিং ইজ দ্যাট, যে তুমি এখন যে কাজটা করছো, অনেকে হয়তো ছবি আঁকছো, some of our drawings right now, তো মেক ইট ইনটু অ্যান হ্যাবিট। স্যার কিন্তু স্যার জার্নালিং করেন, ওনার একটা ইন্টারেস্টিং সাইড অফ ক্যারেক্টার। উনি যা দেখেন বা যেখানে বসে আছেন চোখের সামনে যা দেখছেন, উনি সেটাকেই ড্র করতে থাকেন। ওনার একটা ছোট্ট নোটবুক আছে। তো ইউ ক্যান অলসো ট্রাই দ্যাট ইন ইউর ডেইলি লাইফ। হোয়াট এভার ইউ আর সিইং, ইউ ক্যান জাস্ট ডু আ রাফ স্কেচ। ইউ নেভার নো, সামডে এটা কারোর ভালো লেগে যেতেও পারে। তো আর তার জন্য আমরা মাঝে মাঝে মনে করি we need lots of expensive art materials, we need lots of colors। তো সেইগুলো সবসময় দরকার পড়ে না, জাস্ট পেন অ্যান্ড পেপার, ডু হোয়াট এভার ইউ লাইক। সে আসছেন, হ্যাঁ, আমরা একদম মমিতা, অসম্ভব ধন্যবাদ। হ্যাঁ, আমাদের যারা স্কুলের ছাত্রছাত্রী আছো, তোমাদের যেমন মমিতা মাসি বললো, তোমরা শুনলে যে তোমরা তোমাদের সামনে যে মিডিয়ামই থাকুক, একটা ক্রেয়ন থাকুক বা শার্পি থাকুক, পেন থাকুক, পেন্সিল থাকুক, তোমরা তোমাদের মতো করে একটা কাগজ এবং পেন, পেন্সিল, শার্পি, ক্রেয়ন যাই হোক না কেন,
নিয়ে তোমরা তোমাদের মতো তৈরি করতে পারো, আমরা পরে দেখবো। এবং পরে আমরা সব কিছু যেমন আজকে আমরা একটা মাস্টারমশাইকে দেখাবো তোমাদের অসম্ভব সুন্দর সুন্দর যে তোমরা এঁকেছো ছবি, সেগুলো উই হ্যাভ কনসলিডেট অল অফ ইউর আর্ট ওয়ার্ক অ্যান্ড সৌম্য কাকাই অ্যান্ড রাজদীপ কাকাই দে হ্যাভ কাম আপ উইথ আ কাইন্ড অফ presentation which we will share with Master Moshai, and then whatever you create today, similarly we can consolidate and send separately to Master Moshe and Momita Mashi. So please feel free when you are not talking. In some cases, you will ask questions, but otherwise, you can feel free to create your own masterpiece. whatever you like, you can talk. সবাই আমরা কি শুরু করি? হ্যাঁ, হ্যাঁ, এই তো চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আগে অনেকবার এইটা করি আমি আমার বাংলা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। কবিতার নাম আমি ও আমার বাংলাদেশ। বলবো? হ্যাঁ হ্যাঁ, পড়তে পড়ুন। শুরু করছি। হ্যাঁ, পড়ুন। আমিও আমার বাংলাদেশ। আমরা তো বাংলাদেশ থেকে এসেছি, পার্টিশনের পরে আমরা চলে আসি আর কি। তো এক স্বপ্নের রাত দুভাগ হয়ে যায়, স্বপ্নের রাত থেকে চাঁদ খসে পড়ে, জানলায় মোমের আলোর উজ্জ্বলতা নিভে আসে নিঃশ্বাসে, প্লাস্টারে জড়ানো এক হাত ভেঙে পড়ে আছে, রাতের জলসার সাজগুলি মোড়কে মোড়কে বাঁধা, ফুলের বাহারে কোমলতা ছিঁড়ে পড়ে থাকে দিনের আলোয়। বহুদূর উত্তর পূর্ব মেঘ থেকে রক্ত বারুদের গন্ধ ভেসে আসে, কাল বৈশাখীর দিনে আমার রক্ত ছলকে ওঠে, আমার হাতের মুঠিতে এক স্টেন গান, সান্ধ্য পত্রিকা হাতে চুপচাপ বসে থাকি উপদ্রবহীন, বহুদূরে একাকী নিঃসঙ্গ লাগে। দীর্ঘ 1000 মাইলের ট্রেন লাইনের ব্যবধান আরো দীর্ঘতর ব্যবধান নিয়ে আসে ইচ্ছা বিচ্ছেদ, করুণ কান্নার সুরসুনি, যেখানে নিঃসঙ্গ রাত্রের ছায়ায় সমুদ্র জল থেকে উঠে আসে পারে, আমার ঘর জলের আছাড়ে বিপর্যস্ত হয়, সমস্ত পোশাক পরিচ্ছদ বৈকালীন আহার সবকিছু ধুয়ে মুছে যায়, রাত্রে একাকী গাঢ় বালুকার তটে শুয়ে থাকি সারা রাত। স্বপ্নের মধ্যে দেখি সারা রাত স্টেনগান ফাটে, কলমিলতার ফাঁকে গ্রানাইডের বিস্ফোরণ, রাখাল ছেলের বাঁশিগুলি বিস্ফোরক বারুদে পূর্ণ হয়ে এক একটি রাইফেলের মতো দীর্ঘ ভারী হয়ে ওঠে। আমার শখের মাতৃভূমি এক বিস্তৃত আলোকে বিস্তারিত, যুদ্ধের আগুনে ঝলসায়, মাঠ ঘাট পুকুরের পাড়গুলি আগুনের হালকায় সবুজ থেকে লাল হয়ে ওঠে। কবিতাটির নাম হচ্ছে আমিও আমার বাংলাদেশ। যখন বাংলাদেশে প্রথম স্বাধীনতা পায়, সেই সময়কার অবস্থা নিয়ে আমি তখন অনেক দূরে ম্যাড্রাসে বসে আছি, সেই সময় লিখেছিলাম। সুতরাং এটা সেই সময়কার ভাবনা এবং মনের ভাবটা এখানে আছে। আমিও আমার অসাধারণ, বাংলাদেশ। খুব সুন্দর, অসাধারণ। মাস্টার মশাই, আপনার এই কবিতাটা থেকেই আমাদের কাইন্ড অফ আমরা যেটাকে বলি সেগওয়ে হয়ে গেছে, কারণ আমাদের একটি বাচ্চা ছেলে, আমাদেরই ছাত্র অর্ণেশ, ও আপনাকে একটা প্রশ্ন করতে চায় সেই সময় থেকে, মানে যে সময় আপনি 1939 সালে আপনি ফরিদপুরের আপনার জন্ম, এবং আপনি সম্ভবত ভারতবর্ষে আসেন 1948 সালে স্বাধীনতার পরে। তা সেই সময়ের একটা প্রশ্ন আমাদের একজন ছাত্র অর্ণেশ, অনিন্দিতা, যদি তুমি তোমাদের ভিডিওটা একটু অন করতে পারো এবং অর্ণেশ যদি ওর প্রশ্নটা করে, মাস্টারমশাই সেটার উত্তর দিতে পারেন। তুমি ফ্যামিলির মধ্যে কি করে সার্ভাইভ করেছো? হ্যাঁ, আমরা অর্ণেশকে দেখতে পাচ্ছি না। অনিন্দিতা, তোমার ভিডিওটা একটু অন করতে পারবে? অন হয়ে আছে দেখছি তো। আচ্ছা সৌম্য, আহ, তুই বোধহয় পিন করিস নি। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি অর্ণেশকে, এবার দেখতে পাচ্ছি। তুমি ফ্যাম তুমি ফ্যামিলির নমস্কার।
তুমি ফ্যামিলির মধ্যে কি করে সার্ভাইভ করেছো? বেশ, হ্যাঁ, ওর ভিডিওটা হ্যাঁ হ্যাঁ, এসছে, বলো। এসছে। ওর প্রশ্নটা চলে অর্ণেশ, আমি তোমার প্রশ্নটা রিপিট করে দিই। বলো। ও আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি যখন ওই সময়ে দুর্ভিক্ষ হয়েছিল বা ফেমিন হয়েছিল, সেই সময়ে আপনারা কিভাবে সার্ভাইভ করেছিলেন। কোন সময়টায়? আর একবার বলুন। পার্টিশনের পরে হ্যাঁ, না আগে? পার্টিশনের ওখানে যখন খাদ্যের সমস্যা ছিল, যখন দুর্ভিক্ষ হয়েছে, বাংলার খাদ্যের মন্বন্তর যখন সমস্যা। হচ্ছে, বা ওই সময় যে খাবারের যে টানাটানি, সেই পার্টিশনের সময় সময় আপনারা কিভাবে সার্ভাইভ করেছিলেন। আমরা মন্বন্তরের পরে আমাদের জীবন শুরু হয়। মানে হ্যাঁ, ওই পার্টিশনের সময় যে ক্রাইসিসটা। পার্টিশনের সময় ব্যাপার হচ্ছে যে আমাদের সেই রকম অসুবিধায় পড়তে হয়নি, কারণ আমাদের আমরা ফরিদপুরের মানুষ, যেখানটায় মুজিবুর রহমানের বাড়িও এর কাছাকাছি ছিল। হুম। আচ্ছা, একটু বোধহয় ইয়ে হচ্ছে না হ্যাঁ, ফ্রিজ হয়ে গেছে না, ওনার ব্যান্ডউইথে একটু অসুবিধা হচ্ছে। আমরা আমাদের একটু সময় চেয়ে নিচ্ছি। আহ, আমরা মৌমিতার সঙ্গে যোগাযোগ করছি, দেখছি। হ্যাঁ, হ্যাঁ, মৌমিতা শোনা মাঝখানে যাচ্ছে না? একটুখানি ব্যান্ডউইথটা চলে গেছিল, ফলে উনি তোমাদের ছবিটা ফ্রিজ করে গেছিল। এবার ঠিক আছে, এবার এবার উই ক্যান কন্টিনিউ। হ্যাঁ। হুম, হুম। প্রশ্নটা আমি আবার রিপ্লাই করব। আবার একটু যদি রিপ্লাই মাস্টার করব। মশাই, মাঝখানে আপনার ছবিটা কেটে গেছিল, সরি। হুম, হুম, হুম। আমাদের আমাদের বাড়ি ছিল ফরিদপুরের কোটালীপাড়া, এবং এটা আমাদের সবাই ওখানকার জমিদার। সুতরাং আমাদের খুব খাবার দাবারের কোনো অসুবিধা হয়নি। তার কারণ আমরা যেহেতু চৌধুরীরা সবাই মোটামুটি ওখানকার জমিদার। অনেকটা জায়গা জমি নিয়ে আমরা আমাদের বিভিন্ন ওই বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমাদের জমি ছিল। হুম। অনেক সেই সব জায়গা থেকে আমার বাবা নৌকোয় করে গিয়ে সেখান থেকে সমস্ত ওই প্রজাদের যে জিনিসপত্রগুলো তারা দিত সেইগুলো নিয়ে আসতো। সুতরাং আমাদের খাদ্যশস্যের অসুবিধা হয়নি। তাও প্রচুর খাবার দাবার যেসব তারা প্রডিউস করতো, ধান থেকে শুরু করে নানা রকম তরি তরকারি, এগুলো তারা নিয়ে এসে আমাদের দিত। যেহেতু আমরা জমিদার ছিলাম, এগুলো এখন বলতে হয় বাধ্য হয়ে, কারণ এটা বলতে খুব অস্বস্তিও লাগে। কিন্তু আমরা সেই অবস্থার জন্য আমাদের কোনো খাবার দাবারের কোনো অসুবিধা হতো না। এখন আমরা যখন পার্টিশন হয়ে যায় তখন আমরা অবশ্যই ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসি ওয়েস্ট পার্টে, ওয়েস্ট বেঙ্গলে। তখন আমাদের কোনো থাকার আবার জায়গা ছিল বোধহয় না। ল্যাগ হচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, পাচ্ছি। ওকে, ওকে। আমাদের যদিও তারপর পার্টিশন হয়ে যাওয়ার পরে আমরা যখন চলে আসি তখন আমরা অসুবিধায় পড়েছিলাম। শুধুমাত্র আমাদের কাকাবাবু কলকাতায় একটি পুলিশের অফিসার, সাব ইন্সপেক্টর হিসেবে ছিলেন। হ্যাঁ। সেটা হচ্ছে ইয়েতে ওই আহ, রাস্তাটার নাম বলছি, ভুলে যাচ্ছি এখন। হম। কলকাতায় উনি চাকরি করতেন পুলিশের অফিসার হিসেবে। তারপর সেইখানটায় আমরা তার বাড়িতে গিয়ে হাজির হই, এবং তার কোয়ার্টারের একটা ঘরে আমরা আমাদের পুরো ফ্যামিলি থাকতাম আর কি বেশ কয়েক বছর। সেখান থেকে আমরা গোখেল রোডে যাই। তারপরে গোখেল রোড থেকে পুলিশ ট্রেনিং স্কুল, কাকাবাবুর সঙ্গে সঙ্গে আমরা ছিলাম অনেকদিন। তারপর সেখান থেকে আমরা ঢাকুরিয়ার দিকে একটা কলোনি হয়, কলোনির নাম হচ্ছে শহীদনগর। সেই শহীদনগর কলোনিতে 3 কাঠা জমি নিয়ে আমরা আমাদের বসতি শুরু করি। এবং আমার তখন বয়স হবে, আমি ক্লাস 6 পড়ি সেই সময়। সেই সময় ক্লাস 6 পড়ি। সেই থেকে আমাদের আহ, জীবনযাত্রাটা অন্যরকম, যে জমিদারি টারি সব বেরিয়ে গেছে। তখন আর কিছু নেই। সেটার সেই যে ছোটবেলা সেই যে আহ, অবস্থার মধ্যে পড়েছি, সেইটা আমাদের বড় হতে সাহায্য করে।
আমরা অনেক অসুবিধার মধ্যে বড় হয়েছি, কিন্তু আমাদের আইডিওলজিক্যাল জায়গাটা ছিল। আমরা তখন ছোটবেলা থেকে এইসব কবিতার আবৃত্তির আসর করতাম, হ্যাঁ, রবীন্দ্রনাথের জন্মদিন করতাম, পোস্টার লিখে আমি রবীন্দ্রনাথের জন্মদিনের 25শে বৈশাখে আমরা জন্মদিন করেছিলাম, এবং 100 বছর উপলক্ষে আমি রবীন্দ্রনাথের জীবনের উপরে একটা বিরাট পোস্টারের প্রদর্শনী তৈরি করেছিলাম। সুতরাং এইসব আমাদের ওই ইস্ট বেঙ্গল থেকে যারা গিয়েছিল তাদের মধ্যে অনেকেই খুব শিক্ষিত শ্রেণীর লোক ছিল আমাদের এলাকায়, এবং আমরা ওখানে সাহিত্যের চর্চা হতো, তারপর কবিতা আবৃত্তির ব্যবস্থা হতো, নাটক হতো, এইসব হতো। এই করে আমাদের ছোটবেলাটা কেটেছে। সুতরাং আহ, এই এইভাবে আরো মা- অনেক গল্প করা যায়, সেটা আর হ্যাঁ আমি বলছি মাস্টারমশাই, না। আমরা যখন ছোটবেলার গল্প করছি তখন আপনার ছোটবেলা নিয়ে আমাদের আরেকজনের একটা প্রশ্ন আছে, এবং সেই ছোটবেলা নিয়ে প্রশ্নটা করার জন্য আমি ঋষিকা, তোমাকে বলবো যদি তুমি তোমার প্রশ্নটা করো। নমস্কার, আমার নাম ঋষিকা। আম, আপনি যখন ছোট ছিলেন তখন কিসের ছবি আঁকতে ভালোবাসতেন? এটা এটা মজার। আমি যখন ছোট ছিলাম আমি ছবি আঁকতাম না একেবারে। আপনি এটা একটু ইউজ করে নেবেন, মানে দাও আপনি দাও কানে দাও, কানে হ্যাঁ, এটা দাও শুনতে দাও, সুবিধা। শুনতে আপনি এটা পাচ্ছি কানে যদিও। ইয়ে করে হুম, আচ্ছা, কানে দিচ্ছি আবার, যাতে ভালো করে শোনা হ্যাঁ, যায়। হুম। ঠিক আছে। না, আমি ছোটবেলায় না, অসুবিধা হচ্ছে শুনতে, এটা আপনার বন্ধ শুনতে হয়ে অসুবিধা যাচ্ছে তো, হচ্ছে? হ্যাঁ। না, আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? কারণ আপনার কথা আমরা খুব পরিষ্কার শুনতে পাচ্ছি এবার। ও হ্যাঁ, তাহলে ঠিক আছে, এইটা হ্যাঁ, এইটা থাক। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একটু লুজ করে নিই, একটা দিক থাক, হ্যাঁ, একটা রাখুন, হ্যাঁ। একটা দিক হ্যাঁ, থাক, একটা দিক হ্যাঁ। রাখুন, তাহলে হ্যাঁ, একটা দিক থাকলেই হবে, হ্যাঁ। শুনতে পাবেন। হ্যাঁ। ঠিক আছে, কারণ বাইরের ইয়েটা সেই শুনতে পাচ্ছি না আমি। যাই হোক, আমরা যে কথাটা হচ্ছিল, প্রশ্নটা কি ছিল? আপনার ছোটবেলায় কি প্রশ্নটা ছবি কি আঁকতে ছিল যেন? পছন্দ করতেন? আপনার ছোটবেলায় আপনি কি ছবি আঁকতে না, পছন্দ? অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং কথা, আমি ছোটবেলায় আমি কিছু আঁকতাম না। খুবই মজার ব্যাপার। আমি এমনি পড়াশুনো করেছি অনেক, ওই রবীন্দ্রনাথের ছোটবেলার ছেলেবেলা এইসবগুলো পড়তাম, অবনীন্দ্রনাথের লেখা বই রয়েছে, সেই সব পড়তাম। কিন্তু ইয়ে, ছবি আঁকার অভ্যেসটা আমার তখন তৈরি হয়নি। আমি ছবি আঁকাটা শুরু করি আর্ট কলেজে ঢোকার পর থেকে। এটা ইন্টারেস্টিং, কারণ আমার অনেকের ওই প্রথম থেকে অনেক ছবি টবি আঁকতো ওরকম না, আমি দু একটা ছবি এঁকেছিলাম। সেগুলো ওই রাস্তায় যারা গড়িয়াহাটার কর্নারে মোড়ে বসে ওই আহ, গাছের ওপরে ময়ূর বসে আছে, ওই ছবিগুলো দেখে বাড়িতে বসে আমি এঁকেছিলাম। তো এছাড়া আমার কোনো আলাদা চর্চা ছিল না। আমি আর্ট কলেজে ঢোকার পর থেকে কলেজে যেভাবে শিখিয়েছে সেইভাবে শুরু করি। আচ্ছা সায়ন্তন, আমি একটা ইমপ্রম্পটু কোশ্চেন করব, মানে মাস্টার মশাইয়ের কথাটা শুনতে শুনতে মনে হলো হ্যাঁ, যে আপনি ছোটবেলায় সেরকম খুব বেশি ছবি আঁকতেন না। আর্ট কলেজের হুম। পরেই আপনার মানে ছবি আঁকার এবং সেই প্রপার ট্রেনিং এবং সেটা পার্সিউ হুম। করলেন। তাহলে আপনি হঠাৎ করে আর্ট কলেজে ভর্তি হবেন এবং এই যে একটা ডিরেকশন কেরিয়ারে, সেইটিকে আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন? মানে কিভাবে আপনি সেই ডিসিশনটা নিলেন যে আর্ট কলেজে অ্যাডমিশন নেব এবং এটাকে পার্সিউ করব, সেটা আবার মনে হলো হঠাৎ করে? সেইটা একটা জিনিস হচ্ছে যে আমি ওই খুব আর্ট কলেজে ঢোকার পরই আমার প্রথম স্কেচ খাতা শুরু হয়। কিন্তু আমি আঁকতে পারি এই ব্যাপারটা আমার মধ্যে ছিল, এবং আমি কিছু কিছু টুকরো টুকরো কিছু এঁকেছিলাম, ওই যেগুলো বাইরের থেকে ইনফ্লুয়েন্সড হয়ে, বললাম গড়িয়াহাটা মোড়ে আহ, বিক্রি হতো এরকম, হ্যাঁ, ওই সেই ময়ূর বসে আছে গাছের ওপরে, হ্যাঁ, পূর্ণিমার চাঁদ তার এগেনস্টে হুম, সেই হুম। ময়ূরের ছবি। তো সেইটা বাড়িতে বসে আমি সেইটার কপি মনের থেকে আবার এঁকেছিলাম। বাহ। এবং আমাদের সেই সব কারণে আমার একটা কনফিডেন্স ছিল যে আমি আঁকতে পারি। এবং আচ্ছা। আমার এক ভদ্রলোক আমাদের আত্মীয়, সে এসে ইন্সপায়ার করলো,
যে যখন আঁকতে পারে এরকম একটা দুটো এক্সাম্পল ছিল, খুব বেশি না। সেইটা দেখে উনি ইন্সপায়ার করলেন আমাকে, যে উনি কলেজের প্রিন্সিপালকে চেনেন বলে এসে আমাকে ইন্সপায়ার করলেন। আমি তখন আমাদের বাড়ির সবাই রাজি হলো যে ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, আর্ট কলেজে ভর্তি হতে পারি। আমি যখন স্কুল পাশ করলাম, স্কুল থেকে সোজা আর্ট কলেজে। এবং তখন আমাকে অনেকে খুব ডিসকারেজ করেছিল, যে সে একটি ছেলের সঙ্গে কথা হচ্ছিল, সে অনেক দিন থেকে ট্রাই করছে, কলেজে ঢুকতে পারেনি। আর্ট আচ্ছা। কলেজে, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, যেটা কলকাতার বিখ্যাত। হ্যাঁ। তো সেখানে ইন্টারেস্টিং জিনিস হলো, আমি খুব ভয় পেয়ে গেলাম যে কি জানি আমি হয়তো পারবো না কিছু, ভর্তি হতে পারবো না। কিন্তু মজার ব্যাপার হলো, আমি প্রথম বছরেই ক্লাসে সেকেন্ড হয়েছিলাম। সেইটা আমার প্রুভ করে যে আমার মধ্যে কিছু একটা ট্যালেন্ট হয়তো ছিল বা আছে। সেই থেকে আমি অরুন্ধতী ঘোষ বলে একজন ছিল আমাদের ক্লাসে, ফার্স্ট হয়েছিল, আমি সেকেন্ড হয়েছিলাম। তারপরে আমি পেন্টিং ডিপার্টমেন্টে যাই। পেন্টিং ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারের পরে আহ, আমি পেন্টিং ডিপার্টমেন্টে যখন যাই, তখন আমি প্রতি বছরই ফার্স্ট হতাম, অর্থাৎ থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার। সেটা তখন আমার সত্যিকারের ট্যালেন্টটা আরো ফ্লাওয়ারিশ করেছে, এবং আমি খুব নিজের কনফিডেন্সে তখন কাজ করি আর কি। বাহ। আপনি যখন আর্ট কলেজের কথা বলছেন এবং আঁকা আঁকার টেকনিক এই রকমের কথা বলছেন, তখন আমাদের একজন ছাত্র নবনীত, নবনীতের একটা প্রশ্ন আছে, বিশেষ করে আপনার যে আনইন্টারাপ্টেড লাইন ড্রয়িং যেটা আপনি করে থাকেন, হুম, হুম, হুম। সেইটা দেখে সেই সম্পর্কে ওর একটা প্রশ্ন আছে। নবনীত, ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন। তো নবনীত, নবনীত, হ্যাঁ। হ্যাঁ বলো। I'm Navaneet, and Yes, ask, I'll ask tell my me. question in English. Okay, please tell me. Um, so If you want to refer. is the way you draw the unbroken line art some sort of planning that you do before you complete it? Like, is there like a special technique that you use? Like, I was thinking that you could like go along the line while you're like moving to somewhere else to draw so that you're not lifting the pencil, like, or like Okay, not I lifting the thing, understand. and also it's not Mhm. evident that like you Actually, do it happened, when I did good in my art school. Then afterwards, I did lot of artworks. Lot of, not one, but I did many drawings, many painting. So since 1960, I passed my art college, 1960. So now it is how many? Almost how many years? 60 64 years. years. 64 years. 64 years I am practicing art. So gradually, when you practice for a long time, things becomes easier for you. So I can draw very easily, very with easily anything I can draw. Whatever I see. You see, without taking off the pen or pencil from the paper, I can draw my lines, like unbroken line, as you said. People says this. You see, that is the capacity I earned, due to too much work I did. So you'll have to work hard, for that. Tell me anything more. Uh, no. yeah, I Navneet. don't have anything more. Thank you for answering. Thank you, thank you. নবনীত, থ্যাঙ্কস ফর ইয়োর কোয়েশ্চেন অ্যান্ড মাস্টারমশাই অনেক ধন্যবাদ। আপনি এই একটা কথা বলছিলেন একটু আগে, প্রতিভার কথা, ট্যালেন্টের কথা, এবং সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন আছে, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। আমরা আমি যে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? হুম, হ্যাঁ, ঠিক শুনতে ঠিক পাচ্ছেন, আছে। আচ্ছা, হ্যাঁ। আমরা যেরকম যেরকম শুনে থাকি, আমি নিজে যে শিল্পের খুব বড় ছাত্র এমন নয়,
কিন্তু যেটুকু হুম, শুনে থাকি আর কি ব্যক্তিগত জীবনে রামকিঙ্কর বেজ যে খুব শৃঙ্খলাবদ্ধ বদ্ধ ছিলেন তা নয়। ভিনসেন্ট ভ্যান নিজে একটু ইসেন্ট্রিক ছিলেন। তা সেইখানে একজন ভালো শিল্পী হতে গেলে শুধুমাত্র প্রতিভা থাকাটাই কি যথেষ্ট, নাকি তার সঙ্গে শৃঙ্খলাবদ্ধ জীবন এবং যথেষ্ট শৃঙ্খলা মেনটেন করে চলাটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়? সেটা প্রতিভারই একটা পার্ট আর কি অ্যাকচুয়ালি, যে কেউ যদি যেমন রামকিঙ্কর খুব শৃঙ্খলাবদ্ধ, ওইভাবে খুব ডিসিপ্লিন লোক ছিলেন না। হ্যাঁ, প্রচুর ড্রিঙ্ক করতেন। হ্যাঁ, এবং কে কি বলছে না বলছে সেই নিয়ে পাত্তা দিতেন না। তো এরকম শিল্পীদের মধ্যে একটা ইমোশনাল জায়গা থাকে, সেই ইমোশনটাও তো থাকা দরকার। সেইটার কারণে ওই রকম হয়ে যান। এমনকি রবীন্দ্রনাথের মতো লোক, তিনি ঋষির মতো ছিলেন, কিন্তু তার মনের মধ্যে যে তোলপাড় হচ্ছে, যে ইমোশনাল জায়গাটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং সেই সময় তিনি দীর্ঘ কবিতা লিখছেন। হ্যাঁ, এবং ছবি যখন আঁকছেন তখনও ছবিটা খুব ওপেন, তার মধ্যে রিজিডিটি নেই। তার মধ্যে এমন একটা স্পিরিট ওয়ার্ক করে তখন। এই স্পিরিট ওয়ার্ক করাটা একটা বিরাট ব্যাপার। আমার মনে হয় যে তার মানে মানসিকতাটা তখন একটা ইটার্নিটির সঙ্গে যুক্ত হয়। এটা আমি বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু সেই রকম একটা মানসিকতা তৈরি হয় তখন। সুতরাং এটা তখন সে বাইরের জগতের কোনো একটা ক্ষুদ্র জিনিস নিয়ে মাথা ঘামাবে না। হ্যাঁ, সে তখন সেটা নিয়ে ইনভলভ থাকে, এবং সমস্ত শিল্পীরাই প্রায় তাই, কম মানে বেশি। কবি বা- কবি বা শিল্পী, হ্যাঁ, তারা। হুম, মানে শিল্পের একটা বলুন। একটা অন্য ধরনের শৃঙ্খলা আছে, যেটা হচ্ছে শিল্পের সঙ্গে একাত্ম হয়ে ঠিক যাওয়া। ঠিক ঠিক সেই ঠিক সেই ঠিক একাত্মতাটা কথা। এলে নিজে থেকেই শিল্পের ধারা বইতে শুরু করে। শৃঙ্খলা বাস্তব জীবনের প্রয়োজনীয়তা বা রীতিনীতির সঙ্গে তার যোগ সরাসরি থাকে না। সেই ঠিকই। ঠিক। এবার আমি একটু অনেকটা ছাত্রছাত্রীদের থেকে আমাদের প্রশ্নেই চলে আসি একটু। হুম, এইটা হুম, আমার নিজের ব্যক্তিগত দীর্ঘদিনের প্রশ্ন এবং আপনার মতামত জানতে চাই। এবং আমি এইটা মাঝে হুম, মাঝেই আমার মনে হয় যে আচ্ছা পাখি যারা জৈবিক হুম, প্রয়োজনে শুধুমাত্র বেঁচে থাকে, হুম, খাবার সংগ্রহ করা, বংশ বিস্তার করা, হুম। বাসা তৈরি করা, আমার কখনো কখনো মনে হয় আচ্ছা পাখিরা কি কখনো নিজেরা আনন্দ পাবে বলে আকাশে ওড়ে? ঠিক একই রকম ভাবে মানুষের ক্ষেত্রেও সভ্যতার উষা লগ্নে যখন যখন মানুষ, আদিম মানুষ যখন গুহা মানব, যখন তারা শুধুমাত্র তাদের জৈবিক চাহিদা দ্বারাই তাড়িত হতো, খাদ্য সংগ্রহ, বাসস্থান জোগাড় করা, সেই সময় আপনার কি মনে হয় যে কোন অনুপ্রেরণা থেকে, মনে করুন আলতামিরার গুহায় কিংবা দক্ষিণ আফ্রিকার গুহায় মানুষ প্রথম ওই অত সুন্দর বাইসনের ছবি আঁকলো? সেই প্রয়োজনীয়তাটা কি ছিল আপনার কি মনে হয়? হ্যাঁ, আমরা তো জানি এটা, যে তখন তারা শিকার করতো। হুম, ওই এনিমেল গুলোকে, বাইসনকে শিকার করে তার পেট থেকে তারা খাদ্য সংগ্রহ করতো এইভাবে। তো সেই প্রয়োজনটা তাদের ছিল। তখন তারা আকাঙ্ক্ষা করত, যে আকাঙ্ক্ষাটাকে তারা ওইভাবে আকার মধ্যে দিয়ে প্রকাশ করেছিল। এটা আমরা ঐতিহাসিকভাবে এই ফ্যাক্টটা পাই। সুতরাং সেই কারণে তারা বাইসনের ছবি এঁকেছিল। এবং সে কিন্তু তখন আর্টের কথা ভাবেনি সেই মুহূর্তে। কিন্তু যখন সে আঁকতে শুরু করে, তখন তার সঙ্গে একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়, যোগাযোগ তৈরি হয়। সেটাও সত্যি, তখন তাতে তারা ইনভলভ হয়ে পড়ে। যদি কেউ ক্রমাগত আঁকতে থাকে, তাহলে আঁকার সঙ্গে অনেকটা, আঁকার মধ্য দিয়ে যে ফর্ম তৈরি হতে থাকে, তার যে একটা স্পিড তৈরি হয়, সেই স্পিডটার মধ্যে কোথাও একটা উম, আহ, ঘটনা ঘটে, যে ঘটনাটা, যে বিষয়টা ঘটে, সেটার মধ্যে আমার মনে একটা স্পিরিচুয়ালিটি যুক্ত হয় তখন। অর্থাৎ ইমোশনাল একটা জায়গা তৈরি হয়। সেইগুলো যদি আমরা অ্যানালাইজ করি, এই জিনিসগুলো খুঁজে পাবো। বাহ। আমরা ম্যানিফেস্ট করেছি। হুম, সেই যে আমরা যে কথা বলছি যে মানুষ কিভাবে অনুপ্রাণিত হতো, আপনি বললেন ওরা প্রথমে হয়তো নিজেদের প্রয়োজনেই আঁকতো এবং তারপরে আস্তে আস্তে সেখান থেকে অনুপ্রেরণা পেয়েছে। তা এবার সেই অনুপ্রেরণা নিয়েই একটা প্রশ্ন।
আমাদের যে ছেলেটি, ছোট্ট একটি ছেলে আয়ানস, সে প্রশ্নটি করেছিল, সে জয়েন করতে পারেনি কারণ তার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে। আয়ানসের হুম বাবা হুম অংশুমান আমাদের হুম। সঙ্গে আছে। অংশুমান, তুমি যদি আয়ানসের আচ্ছা। মাস্টারমশাইকে করো না ওর প্রশ্ন। নিশ্চয়ই। থ্যাংক ইউ হুম সায়ন্তন। মাস্টার মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদের সময় দিচ্ছেন। মানে এটা আমাদের জন্য হ্যাঁ, হ্যাঁ, মানে একটা বলুন। অদ্ভুত এক্সপিরিয়েন্স, এত দূর থেকে একটা লিভিং আর্টিস্টকে শোনা জানা, সেই তো। এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ টু করক ঠিক ফর ঠিক ঠিক। অর্গানাইজিং। হুম মাস্টার বাবু, আমার হুম। ছেলে জানতে চেয়েছে আপনার ইন্সপিরেশনটা কোথা থেকে পান আপনি। তা আমরা অ্যাকচুয়ালি আপনার আর্টওয়ার্ক আমি ওকে দেখাচ্ছিলাম, তো ও একটা অদ্ভুত জিনিস নিজেই নোট করে বলল আমায়, যে আপনি যেমন গণপতি এঁকেছেন অমনি হিউম্যান ফিগারসও এঁকেছেন। আবার এমনি যেমন ওরা স্কুলে, ওর কথা এটা, আমি ওর ওর ভাষাটা দিয়েই বলছি, যে ওরা যেমন স্কুলে এঁকে থাকে আচ্ছা একটা গাছ, তাতে বিভিন্ন রঙের কালার্স, তার সাথে একটা স্টেয়ার কেস, হুম এমনি আর্ট ফর্মও এঁকেছেন। তাই এর ইন্সপিরেশনটা কোথা হুম। থেকে পান? আর মানে একটু যদি আপনি যদি আমাদের বাচ্চাদের বলেন যে হাউ টু ড্রাইভ ইন্সপিরেশন অ্যান্ড পুট ইট অন পেপার। এটা খুব ডিফিকাল্ট, কারণ ইন্সপিরেশন, এখন রবীন্দ্রনাথের কথা যদি উদাহরণ হিসেবে বলি, রবীন্দ্রনাথ কি ইন্সপিরেশন থেকে করতেন? প্রত্যেকের মধ্যে একটা ট্যালেন্ট থাকে, ট্যালেন্টটা কিন্তু আমরা স্বীকার করি, কারণ তার মধ্যে কোয়ালিটি না থাকলে তার সমস্ত কিছুর সঙ্গে তার যে যোগাযোগ এবং আহ, মনের ভেতরের একটা রিয়াকশনও তৈরি হয়। সেই বিষয়টা যদি কারোর না থাকে, আমরা এগুলো জোর করে দিতে পারি না, এটা ভেতরে থাকে সবারই। একজন যে মন দিয়ে গান করে, তার ভেতরে যদি গান না থাকে, সে কি গান গাইতে পারবে? গান গাইতে পারবে না। গলার স্বর প্রত্যেকেরই হয়, কিন্তু গানটা সবাই করতে পারে না, কারণ প্রত্যেকের ভেতরে থাকে এটা। আমার মনে হয় যে ভেতরে থাকার একটা বিষয় আছে, ভেতরে থাকা। ভ্যান গগ অবস্থা ছবি আঁকা শুরু করলো, তারপর পাগলের মতো ছবি এঁকেছে। হুম। তো এরকম প্রত্যেকেই সে তার এইগুলো নিয়ে কথা বলতে গেলে দীর্ঘ সময় ধরে কথা বলা যায়। বলুন, আর কি বলবো? হ্যাঁ, না হুম। ঠিক আছে। অংশুমান, থ্যাংক ইউ ফর কনভেইং আয়ানস কোয়েশ্চেন। আই হোপ আয়ানস ফিলস বেটার সুন। আর এরপরে একটা আয়ন প্রশ্ন। করতে হবে। হ্যাঁ, হুম আমরা মাস্টার মশাই, হুম আমরা এবার একটা প্রশ্ন আলোচনা করে তারপরে আমরা প্রশ্নোত্তর থেকে আমরা অনেকক্ষণ কথা বলছি থেকে একটু ব্রেক নিয়ে আমি সৌম্যকে রিকোয়েস্ট করব। আমরা বলেছিলাম আমাদের যে ছাত্রছাত্রী আছে তারা নিজেরা যেরকম আঁকা আঁকে আর কি, তাদের নিজেদের এরকম ছবি আঁকা কিছু হুম আমাদের হুম পাঠাতে, যাতে সেগুলো আমরা আপনাকে দেখাতে পারি। তা আমরা সেরকম একটা হুম কনসলিডেট করেছি। তা আমরা এই প্রশ্নটা আলোচনা করে তারপরে সৌম্য স্ক্রিন শেয়ার করে সৌম্য আপনাদের সেই ছবিটা দেখাবে। তা এই যে প্রশ্নটা, এটা আমার হচ্ছে যে আমাদের এদেশে আমরা যখন থাকি, আমাদের যারা বাচ্চা ছোটদের যারা ছেলে মেয়ে আছে তাদের জীবনে আমাদের কাছে শিল্পের প্রকাশটা অনেকটা বেশি। তার কারণ হচ্ছে আমরা যখন মনে করুন এখানে কোনো মিউজিয়ামে যাই, মেটে যাই বা মোমায় যাই, আমরা ভ্যান গর স্টারি নাইট দেখতে পাই, আমরা ডালির দ্য পারসিস্টেন্স অফ মেমোরি দেখতে পাই, আমরা মনে, মাটিজ, পিকাসো এদের মতো মানুষদের ছবি দেখতে পাই। আমার যতদূর মনে করে, আমার যখন ছোটবেলায় আমরা কলকাতায় ছিলাম বা আমি চন্দননগর থেকে, ফলে আমরা যখন ওখানে ছিলাম, আমরা হুম যখন ছোটবেলায় বেড়াতে যেতাম, আমরা যেতে বেশি পছন্দ করতাম চিড়িয়াখানায়। যদি বা একটুখানি হুম। জাদুঘরে যেতাম, সেটা যেতাম হচ্ছে ডাইনোসরের হাড় দেখবো বলে, শিল্পকর্ম দেখবো বলে নয়। তা এইখানে আহ, এইখানে আমাদের দেশে যে সাধারণ ছোটবেলায় আমাদের শিশু কিশোর বালক বালিকাদের কাছে শিল্প পৌঁছনোর ক্ষেত্রে যে একটা খামতি, এবং সেই খামতির মধ্যে থেকে এখনো শিল্প আমাদের দেশে হয়ে গেছে একটা বিশেষ শ্রেণীর মানুষদের জন্য, যারা ছবি অ্যাপ্রিসিয়েট করতে পারেন বা ছবি আঁকতে পারেন, তাদের জন্য, শুধু সাধারণ মানুষের জন্য নয়। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের দেশে বা আমাদের রাজ্যে শিল্পের ভবিষ্যৎটা কিভাবে আপনি দেখেন? আমার মনে হয় যে যে কোনো অবস্থার মধ্যে থেকে শিল্প তার নিজের রাস্তা তৈরি করে নেয় কিছু কিছু। সবটা কিন্তু ওই সত্যি সত্যি বলতে গেলে আমাদের এখানে কোনো আর্ট মিউজিয়াম নেই এখনো। আর্ট মিউজিয়াম যেটা বিদেশে প্রায় সব জায়গাতেই তৈরি হয়েছে, প্রত্যেকটা ভালো শহরে আর্ট মিউজিয়াম পাওয়া যায়। প্যারিসে তো আছেই বিরাট সেই
লুভ মিউজিয়াম, হ্যাঁ, বা গগা এর মিউজিয়াম আছে, ওই কি ওই স্কাল্পচার যে, হুম, তো প্রত্যেকের মিউজিয়াম আলাদা আলাদা রয়েছে, ভিন্ন ভিন্ন মিউজিয়ামও রয়েছে, মডার্ন আর্ট মিউজিয়াম, হ্যাঁ, রেনেসা টাইপের মিউজিয়াম, সবকিছু ওখানে পাওয়া যাবে। কিন্তু দেশে এই মিউজিয়াম বিশেষ নেই, এখনো হয়নি। আমরা একটা চেষ্টা করছি নতুন মিউজিয়াম তৈরি করতে, তার জায়গা টায়গা ঠিক হয়েছে, এখন সবে কাজ শুরু হয়েছে। সুতরাং এখন পর্যন্ত কোনো ছোটরা, বাচ্চারা, তারা কোনো আর্ট মিউজিয়ামে যাবার মতো কোনো মিউজিয়ামে তৈরি হয়নি। সুতরাং এটা একটা বিরাট খামতি আর কি আমাদের দিক থেকে, এবং এটা কেউ মনেও করেনি আগে। আগে এইসব যে দরকার আমাদের, সেই সব আহ, হয়নি। এখন আর্টের এক্সিবিশন হয় আজকাল খুব, হ্যাঁ, একাডেমি অফ ফাইন আর্টস এইসব জায়গায় আছে আজকাল। ওই যে ছোট ছোট গ্যালারি তৈরি হয়েছে অনেক, সেইগুলো হচ্ছে, তার ফলে এখন একটা আর্টের চর্চা, যেমন সীমা আর্ট গ্যালারি আছে, এরকম সব বিভিন্ন গ্যালারি, ছোট ছোট গ্যালারি, যা কমার্শিয়াল গ্যালারি, এরা এখন অনেক আগের থেকে বেড়েছে। এটা একটা নতুন ভাবনা। আর আমাদের একটা বিরাট 10 জমি নিয়ে একটা মিউজিয়ামের প্রজেক্ট রয়েছে, যার কাজ সবে শুরু হয়েছে। সুতরাং এই ফলে তখন দেখা যাবে যে আমাদের বিভিন্ন বাড়ি থেকে বাচ্চারা যাচ্ছে, মিউজিয়ামে যাচ্ছে, দেখছে, সেই কালচারটা তৈরি হওয়া দরকার। এটা আমাদেরই তো, আমাদের তো এখনো সমস্ত কিছু তো অত প্ল্যান করে তৈরি হয়নি, এখন হয়তো হবে আর কি, দেখা যাক। অশেষ ধন্যবাদ। এবার আমরা কথোপকথনে একটু ছোট্ট বিরতি নেব, এবং সৌম্য, আমি তোকে অনুরোধ করব আমাদের ছাত্রছাত্রীদের যে ছবিগুলো তুই কনসলিডেট করেছিস সেটা একটু মাস্টারমশাইকে দেখা। মাস্টারমশাই, আপনার যদি কোনো ছবি দেখে পছন্দ হন, আপনি যদি সেই শিল্পীর সঙ্গে কথা বলতে চান, আমরা চেষ্টা করব তাকে ভিডিও এনে যাতে আপনার সঙ্গে কথা বলাতে পারি। সৌম্য, ওভার টু ইউ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যালো, দেখো তো, বুঝতে পারছি না এটা কেটে গেল নাকি। না, প্রেজেন্ট না না করছি। না, আমরা আছি ওই সব মাস্টারমশাই। ছবি না? সৌম্য খালি ওই স্ক্রিনটায় দেখাচ্ছে, আপনি যদি আচ্ছা আচ্ছা, দেখতে পান বেশ, আমাদের যে 4-5 ছবিগুলো। বছর বয়সে বাচ্চা আছে। হ্যাঁ, এই তো হ্যাঁ, অদ্রিজ, অদ্রিজ। অদ্রিজ, হ্যাঁ, হ্যাঁ। আমি এটা জাস্ট ইন্টারেস্টিং কাজ হয়েছে খুবই। হ্যাঁ, আমি প্লে করছি। যদি কোনো আপনার প্রশ্ন থাকে কোনো একটা স্লাইডে, আপনি আমাদের বলবেন। অভিষেক ইদমেজি ঘোষ, পেপার কোলাজ অদ্রিজ, করেছে। হ্যাঁ। হ্যাঁ, এই এই কাজটা বাচ্চাদের কাজ, বাচ্চাদের মধ্যেই আছে, যা হওয়া উচিত। ঠিকই আছে, ওরা তো মন খুলে কাজ করে, ওদের কাজ সেই রকমই হবে। 6 বছরের বাচ্চা, সে করেছে খুব সুন্দর। হ্যাঁ, এই যে রঙের মজাটা আছে এখানে, হ্যাঁ, অরিক হ্যাঁ, হালদার। ফ্রিডম নিয়ে করেছে এখানে। এটাও মজার বেশ, এটা আকাশ, এটা পুকুরের না কিছুর না, এটা ছবি। ইউনিকর্ন। ও, ইউনিকর্ন। ডানাওয়ালা। ও হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এটাও মজার হয়েছে। বাহ, বা প্রজাপতি। প্রজাপতি খুব সুন্দর। এইরকমই হওয়ার কথা, বাচ্চারা এইভাবেই আঁকে। হম, সব 6, 8। 6 বছর, 8 বছর, খুব সুন্দর হয়েছে। বা ফুলের এখানে ছবি, একটা যুদ্ধের ওই ছবি যে দিয়েছি। একটা, হ্যাঁ, বেশ ভালো আছে ছবিগুলো। হুম। এই ছবিটাও খুব সুন্দর, অরিত্র অরিত্র, কর্মকারেরটা একটু স্টে করা প্লিজ। অরিত্র হ্যাঁ, খুব স্যার সুন্দর দেখছিলেন। করেছে। হ্যাঁ, আমি তারপর এটাও ভালো, এই যে বেশ কার্টুনের মতো বড় হ্যাঁ, বড় আয়ান চোখ। ছবি। হ্যাঁ, হুম, বাহ, হ্যাঁ, এটাও হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, এই গন্ডারটা, রাইনোসেরাস। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হুম, আমি এখানে একটু পজ এই এটাও ভালো, কালার অরিত্র যেটা বলছি। কর্মকার বেশ ভালো ডিজাইন। বাচ্চারা তো ফ্রিডম নিয়ে আঁকবে, হ্যাঁ, তারা কোনো রেস্ট্রিকশন করে না, যা মনে আসে তাই করবে, সেটাই স্বাভাবিক, সেই রকমই হওয়া উচিত। সেখানে সে খুব রিয়েলিস্টিক করতে গিয়ে পারছে না, তার থেকে মন খুলে কাজ
করাটা তাদের ভালো, ভালো, হ্যাঁ হ্যাঁ। সেটাই তাদের ইমোশনাল জায়গাটা প্রকাশ হওয়া দরকার। বাহ, সুন্দর। এটা খুব মজার, এই যে মজার, বটবৃক্ষ, একদমই, হ্যাঁ। খুব সুন্দর, হ্যাঁ, এইটাও আয়ান ভালো বাহ, হয়েছে। ওর বাবা যে এক্সপ্রেসিভ, প্রশ্ন করেছিল কৃতিকা অংশ, সিনহা। এটা পৃথিকা। এটা খুব সুন্দর, হুম, এক্সপ্রেসিভ। ও বাবা, এটা আবার পরে, মার্জ হয়ে যাচ্ছে। এইটা খুব ভালো। এই কৃতিকা সিনহা বেশ হ্যাঁ হ্যাঁ। এক্সপ্রেসিভ এবং রিয়েলিস্টিকও, এটা রিয়েলিস্টিক এক্সপ্রেশন আছে এটা। তাহলে আমার হুম, খুব সুন্দর। বা গাছ, ওবামার যখন এসেছিল, গাছ এবং রবীন্দ্র সঙ্গীত আকাশ। সেটাও হয়েছিল। বাহ। হুম, ওবামা সেই ছবি আছে আমার কাছে। ও, ইন্ডিয়াতে যখন এসেছিল ওর সঙ্গে হয়তো ছবি। আচ্ছা, বাহ, তার রাজবাড়ি। মানে ওই আমাদের ডিনার পার্টি ছিল। ডিনার পার্টিতে ও হ্যান্ডশেক করেছে, ছবি আচ্ছা, আছে আছে। বাহ, এটা তো খুব ভালো, দেবাংশু ঘোষ। এটা খুব ভালো কাজ, রিয়েলিস্টিক কাজ খুব ভালো করেছে, এক্সপ্রেসিভ, দারুণ হয়েছে। এ তো ভালো কাজ করতে এগুলো পারবে। সব করা আছে তো, মানে সেগুলো দেবাংশু, মানে লোকে এসে যাচ্ছে তো, হ্যাঁ সব ফ্যামিলি শুনলে খুশি হবে। বাহ, এটা কত বছর, 11 এটা বছর, একটা বা ওদের কাছে ভালো। এরও বেশ গাছ গাড়ি রাখার একটা ইন্টারেস্ট আছে। তারপরে এই বটলটাও সুন্দর করেছে, বটলটাও ভালো হয়েছে, লিপস্টিক। খুবই ভালো। রাখছে পিছনে কোনো আর্টের কোয়ালিটি স্কুলে বা কিছু এইটাও খুব সুন্দর, এর মধ্যে একটা ডিজাইন সেন্স আছে ভালো, তার সঙ্গে ডিজাইন এবং হিউমারাসে চট করে ইলাস্ট্রেশনও করতে পারবে, এর যা এটা কাজ। কোভিডের উপর করা। হ্যাঁ, এটা, আচ্ছা আচ্ছা, কোভিড না, এই যে হ্যাঁ, কোভিডের এটা জার্মটা। করোনা জামটা, আর মাঝখান থেকে সেলিব্রেশন হুম হুম যখন হুম, কোভিডটা ইয়ে চলে হয়েছে। যায় তার, খুব মজার। বাচ্চারা যা করে খুব ভালো, এটাও খুব মজার হয়েছে। রাই সরকার, এ খুব এক্সপ্রেসিভ। লাইন্স বেশ হুম, ভালো। খুবই সুন্দর, এটাও সুন্দর বেশ। বাহ, কৃষিকা স্যার। রং এবং জাহাজ জলের মধ্যে যাচ্ছে, খুব সুন্দর রং। হুম, সূর্য অস্ত যাচ্ছে সেই অবস্থা, এটা দুর্গার ছবি। আর এই দিকটা মজা হচ্ছে, খুব ইন্টারেস্টিং, খুবই ভালো। রিতম রিতম তালুকদার। তালুকদার। হুম, এইটা কি, এটাও তাই, ডান বাংলাদেশের দিকে। স্মৃতিসৌধ, হ্যাঁ। বাংলাদেশের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশের এই, হুম হুম হুম, খুব সুন্দর হয়েছে। পাগলা দাশু, কিন্তু অর্চিশা সিনিয়র, বাহ, মানে থ্রি এইগুলো সিজনস গাছগুলো মনে খুব হয়, ভালো হ্যাঁ। হয়েছে, গাছ বিভিন্ন সিজন, হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। এটা রীতিমতো অলরেডি খুব ম্যাচিওর, ম্যাচিওর কাজ। রঙেরও সময় ছিল মজা তাই তো? আছে, এইখানেই শেষ। আহ ভালো। যাক, অনেক আচ্ছা, দেখা এগুলো, হলো। হ্যাঁ, ওরাও খুব এনকারেজ ফিল করবে আপনি যে ওদের ছবি দেখেছেন। এবার আমি একজনকে হুম ডেকে নিচ্ছি যার ছবি আপনি দেখলেন, ওই যে কোভিডের যে ছবিটা এঁকেছিল ডান দিকে কোভিডের হুম এর মধ্যে, ওই ইধান্তেরই আপনার জন্য একটা প্রশ্নও আছে। ফলে আমি ইধান্তকে হুম চট করে ক্যামেরায় ডেকে নেব। ইধান্তের 12 বছর বয়স। হুম ফলে ইধান্ত, তুমি যদি ক্যামেরায় এসে ঝট করে তোমার প্রশ্নটা করে ফেলো। হ্যাঁ, সায়ন্তন দা, হুম 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 ইনাক্ষী পাল হ্যান্ড রেজ করেছিল, তো ইধান্তের পরে ওকে একটা সুযোগ দিও। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। হুম হুম। তো ইধান্ত কই? বলো এটা। হুম, আমার নাম ইধান্ত ঘোষ, আর আমি ও, অনেক ল্যান্ডস্কেপ, গাড়ি আর টেকনোলজি আঁকি। সো হুম যখন আমি গাড়ি আর টেকনোলজি আঁকি, লোক এটা হুম, আর পছন্দ হয় না। বলো। আমি আমি কি করে সাবজেক্টটা চুজ করব?
একটু মনে হয় ব্যান্ডউইথে স্যার একটু ফ্রিজ হয়ে গেছেন অনেক। আরেকবার আটকে বরাবর গেছিল। চলে যাচ্ছে। হ্যাঁ, এবার আরেকবার বলতে হবে। প্রশ্নটা আরেকবার রিপিট করবে কি? আর প্রশ্ন করো। হ্যাঁ, ইদান, তুমি একবার প্রশ্নটা রিপিট করো। হুম, আমার নাম ইভান্ত ঘোষ আর আমি ল্যান্ডস্কেপ, গাড়ি আর টেকনোলজি আঁকি, কিন্তু যখন গাড়ি আর টেকনোলজি আঁকি লোক এটার পছন্দ হয় না, তো আমি কি করে সাবজেক্টটা চুজ করব? তোমার যেটা ভালো লাগে সেটাই করবে, লোকেরা কি বলে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। কারণ নিজের তো নিজের ভালো আর লাগাটা দিয়ে কাজ করা। হ্যাঁ, বাইরের লোক কত রকম কত কিছু বলবে, তাদের কেয়ার করবে না। তোমার নিজের আত্মবিশ্বাস থেকে, কনফিডেন্স থেকে করবে। ডোন্ট কেয়ার অন্যরা কি বলছে। অন্যের জন্য প্রথমত নিজের জন্য আঁকতে হবে, তারপর অন্যরা বুঝুক না বুঝুক, ডোন্ট কেয়ার। বুঝতে পেরেছো? হুম, আর আমি এটা এখনই এঁকেছি। এটা হুম। একটু হ্যাঁ, করা বুঝতে যাবে, পেরেছি। পিন করা যাবে। আর হুম। এই স্যার আর একটু বড় করে দেখাচ্ছে। একটু দেখাচ্ছে। হুম। তুমি পেন্সিল দিয়ে করেছো, এখন না রং স্যার, টং দিয়েও করো। মার্কার স্কেচ পেন নিয়ে খুব করেছি। সুন্দর এটা হয়েছে। দিয়ে করো। পেন দিয়ে ড্রয়িং করেছো, আমার তো ভালো লাগছে। তোমারটা ভালোই হয়েছে, খারাপ কোথায়? আর ধন্যবাদ। আস্তে আস্তে তুমি যেমন চাও, যখন রং দেওয়ার ইচ্ছে করবে রং দেবে, যখন পেন দিয়ে করার ইচ্ছা হয় পেন দিয়ে আঁকবে, যখন ব্রাশ দিয়ে আঁকার ইচ্ছা হয় ব্রাশ দিয়ে করবে। এটা অন্য কারুর ডিকটেশনে কাজ করবে না, বুঝতে পেরেছো তো? অন্যরা ডিকটেট করবে আর তুমি কাজ করবে, তা তো হয় না। কেউ পছন্দ না করলে ডোন্ট কেয়ার, তুমি তোমার মতো কাজ করবে। বুঝতে আচ্ছা, পেরেছো? সেলফ কনফিডেন্স থাকবে। ধন্যবাদ। তুমি যা মনে হয় রং করবে, যেভাবে ইচ্ছে। আচ্ছা ঠিক মাস্টার, আছে। হ্যাঁ ওকে। মাস্টারমশাই, আমাদের এরপরে আর আরেক, কেউ আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন তো অনেকই এনাক্ষী, আছে। আমি, একটা কমেন্ট হ্যাঁ ছিল। আমি অর্চিশার একটা প্রশ্ন আছে। এনাক্ষী, তুমি যদি একটু ভিডিওয়ে আসতে পারো। অর্চিশার অ্যাকচুয়ালি খুব, যদিও অর্চিশা এত ছোট কিন্তু প্রশ্নটা এমন করেছে, মানে হুম। মনে হবে একদম একজন বড় শিল্পী প্রশ্ন করছে। অর্চিশা, দেখি। তোমার প্রশ্নটা করো। হুম। তো যখন আহ, আপনি আঁকেন তখন কিভাবে অ্যাসোসিয়েটেড ইমোশনটা কোথা থেকে পান? তোমার কি ইমোশন আছে? মানে যখন আমি আঁকি আমার কোনো একটা সোর্স। আঁকা না, এমনি এমনি ইমোশন। ইমোশনটা তো একটা বেসিক ক্যারেক্টার। এক একজনের ইমোশন বেশি থাকে, কারোর কম থাকে, কারোর মাঝামাঝি থাকে। সুতরাং ইমোশনটা তোমার মানসিক একটা ক্যারেক্টারের মধ্যে পড়ে। হুম। ইমোশনাল হয়, কেউ ইমোশনাল থাকে, কেউ ইমোশনাল কম হয়। অনেকে, তোমার মা যদি তোমাকে বকে, তুমি দুম করে কাঁদতে শুরু করলে, হ্যাঁ, আবার কেউ কাঁদে না, চুপ করে থাকে। তো যার বেশি ইমোশন থাকে সে এক্সপ্রেস করে ফেলে ওইভাবে। তো সেই বেসিক ইমোশনটা আমাদের ক্যারেক্টারের মধ্যেই থাকে। সুতরাং সেই ইমোশনটা ছবির মধ্যেও আসতে পারে, আবার তোমার কাজকর্মের মধ্যেও আসতে পারে। বুঝতে পেরেছো? সরে গেছে না, ইয়েটা। ধন্যবাদ মাস্টারমশাই। আমি এবার হ্যাঁ। একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, আপনি হুম। আপনি তো শুনলেন যে আমরা একটা বাংলা স্কুল চালাই, 9 জন শিক্ষক শিক্ষিকা আছেন। আপনি হুম। আপনার নিজের জীবনে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, প্রথমে হাওড়া জেলা স্কুলে, তারপরে কলা ভবনে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, পরবর্তীতে অধ্যক্ষও হয়েছেন। এবং সব থেকে বড় কথা হুম। যেটা, সেটা হচ্ছে আপনার আটকে গুণ, গেছে। আপনার ছাত্রছাত্রীরা আপনার শিক্ষকতার গুণমুগ্ধ। তা একজন সফল শিক্ষক হিসেবে আমাদের যে, আমরা যারা এখানে পড়াই, এই 9 জন শিক্ষক শিক্ষিকা আমাদের সাউন্ড ছাত্রছাত্রীদের বাংলা পাচ্ছে। শেখানোর চেষ্টা হুম। আর করছি। সায়ন্তনদা আরেকবার কাইন্ডলি রিপিট করবে, এটা ল্যাগ করছিল। আচ্ছা, কতখানি শুনেছো বলবে? আহ, প্রথম থেকেই শুরু বলো এই থেকেই। আচ্ছা, প্রশ্ন। প্রথম থেকেই বলবো। বলছি যে আপনি তো হুম। দীর্ঘদিন আপনার জীবনে শিক্ষকতা করেছেন। আপনি প্রথমে হাওড়া জেলা স্কুলে শিক্ষক ছিলেন, তারপরে কলা ভবনে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, পরে অধ্যক্ষও হয়েছেন।
এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আপনার ছাত্রছাত্রীরা আপনার শিক্ষকতার গুণমুগ্ধ। এবার আমরা এখানে 9 জন শিক্ষক শিক্ষিকা বাচ্চাদের বাংলা শেখানোর কাজ করছি। একজন সফল হুম। শিক্ষক আবার হিসেবে আপনার আমাদের প্রতি কি পরামর্শ থাকবে যে আমরা কিভাবে আমাদের শিক্ষকতাকে ছাত্রছাত্রীদের কাছে আরো উপযোগী হয়ে পৌঁছে দিতে পারি? একটা হচ্ছে যে আন্তরিক হওয়া দরকার ছাত্রদের প্রতি। হ্যাঁ, ছাত্ররা তাদের ভালোবাসার মানে ছাত্রদেরকে জবটাকে প্রথমত একটা আহ, কমার্শিয়াল অ্যাটাচমেন্ট হিসেবে ধরলে পরে আমার মনে হয় সেই জবটা কখনো সার্থক হবে না। সুতরাং সেখানে সেই ইনস্টিটিউশনকে ভালোবাসা এবং পাশাপাশি ছাত্রদেরকে ভালোবাসা এবং তাদের সঙ্গে একাত্ম হওয়া। আমি যখন ক্লাস নিতাম আমি প্রথমে একটা নিজে মানে আমি হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলাম পেন্টিং এর, এবং আমি রুটিন করার সময় বলতাম যে প্রথম ক্লাসটা আমাকে দেবে। আমি বলতাম সেই ক্লাসটা আমি নিতাম প্রথমেই। আমার শুরুটাই ছিল ছাত্রদের সঙ্গে নিজেকে ইন্টিমেটলি জড়ানো, এবং তখন আমি জিজ্ঞেস করতাম একটা প্রশ্ন যে কেন এসছো, আর্ট শিখতে কেন এসছো। ওদেরকে ক্লিয়ার করে দিতে হবে যে বিষয়টা কি। যেমন আর্ট নিয়ে তার আসার কারণটাই সে নিজে জানে না, যে আমি আর্ট পড়বো বলে ঢুকে পড়লো, কিন্তু তারপর তার ভেতরের একটা আন্তরিক যোগাযোগের জায়গা থাকা দরকার। তো সেইটা আমি জিজ্ঞেস করতাম যে তুমি কি একে নাম করতে চাও। নাম করাটা আসলে উদ্দেশ্য না। আসলে আমাকে আমি ছবি আঁকতে চাই, তার একটা আন্তরিক জায়গা থাকা দরকার। সে যদি বলে আমি ছবি আঁকতে চাই সেটা ঠিক, কিন্তু কেউ যদি বলে আমি নাম করতে চাই, আমি প্রদর্শনী করতে চাই, তাহলে সেখানে বোঝা যাচ্ছে যে একটা সুপারফিশিয়াল ইন্টারেস্ট তার রয়েছে। সুতরাং এইগুলো তাদেরকে বোঝাতে হয়। আর তখন যে আমি তখন বলতাম যে তুমি যদি নাম করতে চাও তাহলে সেটা ঠিক না, তোমাকে আগে ছবি ভালোবাসতে হবে, আঁকতে হবে, তুমি যা চাও সেটা করো, তারপর তুমি নাম করবে কি করবে না সেটা পরের ব্যাপার। তো এগুলো সব নানা রকম বিষয় আছে যেগুলো ছোটদের অল্প বয়স থেকেই তাদের আহ ধ্যান ধারণাগুলো তৈরি হয়। সুতরাং সেইটাকে রাইট চ্যানেলের মধ্যে দিতে হবে তাদেরকে। সেইগুলো আমাদের শিক্ষকদের কাজ। সেটা আমি মনে করি সবসময় যে সেটা খুব জরুরি, এবং তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসতে হয় এবং তাদের সঙ্গে একাত্ম হওয়া দরকার আছে। তাদের এমনকি আমি তার বাড়ির খবর নিতাম যে তুমি কেন আসতে পারছো না। কেউ বলতো তার মায়ের শরীর খারাপ বা ইত্যাদি ইত্যাদি এরকম। হ্যাঁ, সমস্যার মধ্যে অনেকে পড়ে। তো সুতরাং ওই যে আমি যদি তার সঙ্গে ওইভাবে আহ, তার সঙ্গে নিজে একাত্ম হতে পারি, তাহলে ওরা অনেকটা কনফিডেন্ট ফিল করে। তখন তখন আমাদের আহ, আমার মনে হয় যে এইগুলো আমরা তাদেরকে জাস্ট টুল হিসেবে দেখতে চলবে না, যে ছাত্র মানে একটা কিছু এরকম নয়। ছাত্ররা তারা আমাদেরই নিজেদের মানুষ আর কি, ঘনিষ্ঠ লোক মানে তারা হয়ে হয়ে উঠবে, সেইভাবে হওয়া দরকার। যাই হোক, একদম। এগুলো অন্য। মাস্টারমশাই আমি আপনাকে বেশিক্ষণ আটকে রাখবো না, আর 10 মিনিট আপনার থেকে চেয়ে নেব। কয়েকটা আমাদের ছাত্রছাত্রী প্রশ্ন আছে, তারপর আমি জানি রাত হয়েছে আপনাদের ওখানে, ফলে আপনাকে বেশিক্ষণ আটকাবো না। আমি রাইকে ডেকে নিচ্ছি। রাই, আমি জানি তোমার একটা প্রশ্ন আছে, এবং তোমরা যদি পাশাপাশি বসো, আমি জানি রাই তোমার ভাই সৌর্যরও একটা প্রশ্ন আছে, ফলে তোমরা বোধহয় আমার ভাইটা নিয়ে আসবো। ঠিক আছে, তুমি তোমার প্রশ্নটা করে নাও, তারপরে না হয় আমরা ইয়ে করবো। আহ, হুম হুম। তোমার আর্ট স্টাইল অনেক সুন্দর। তুমি কিভাবে তোমার আর্ট স্টাইলটা ডেভেলপ করেছো? আরেকটা, তো এইটা খুব ডিফিকাল্ট প্রশ্ন, কিভাবে ডেভেলপ করেছি। আসলে আমি ইনভলভ কাজ করতাম। আমি যখন প্রথমে আমি বুঝতাম না, আমার প্রথম স্কেচ খাতাটা শুরু হয় কলেজে যাওয়ার পরে। আমি তার আগে কোনো চর্চা করিনি খুব একটা। কিন্তু আমি যখন বুঝতে পারলাম তখন আমি মন দিয়ে কাজ করতাম। আমি খুব ইনভলভ হয়ে কাজ করতাম। আমার মনে ইনভলভমেন্টটা আন্তরিক হওয়া দরকার, ভেতর থেকে আসবে। এটা কাউকে দেখাবার জন্য নয়। আমি খুব আর্টিস্ট, আমি ছবি আঁকছি, এগুলো দেখাবার কিছু না, এটা নিজের ভেতর থেকে আসবে। আসলে
মানুষটা যেরকম হবে তার কাজ কর্ম চিন্তাধারা সব সেইভাবে তৈরি হয়, এটা ভেতরে থাকে। একটু এটা মানে আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা মনে হয় যে প্রথম থেকেই মানুষের চরিত্রের মধ্যে কতগুলো গুণ থাকে, সেই গুণগুলোই এক্সপোজ হতে থাকে বাইরে কাজের মধ্যে দিয়ে। হুম। সেই জন্য তুমি যতটা আন্তরিকভাবে কাজ করবে ততটা ঘটবে আর কি সব কিছু। আচ্ছা, এবার আমি আমাদের একজন বড়দের কাছে চলে যাব, এবং বড় মানে আমাদের খুব একজন গুরুত্বপূর্ণ বড় মানুষ। কিন্তু কারণ হুম। আমাদের যে এই 34 জন ছাত্রছাত্রী পড়ে কোরক বাংলা শিক্ষালয়ে, আমাদের যে অধ্যক্ষ বা প্রিন্সিপাল তার নাম হচ্ছে ডক্টর রাজদীপ সাহা। তা হুম। রাজদীপকে আমি একটু ক্যামেরায় ডেকে নেব, এবং রাজদীপ একটি প্রশ্নও আছে। রাজদীপ, তুমি যদি ক্যামেরায় এসে তোমার প্রশ্নটা করো। থ্যাংক ইউ সায়ন্তন স্যার, আমার প্রণাম নেবেন। আই নমস্কার। মিন, আমি কিভাবে বলবো, আমি বোঝাতে পারবো না আপনাকে, আমার গায়ে কাঁটা দিচ্ছে যে আপনি এসছেন আমাদের সঙ্গে কথা বলতে। না, মানে এটা আমার অনেক না, সৌভাগ্য যে এটা পসিবল হয়েছে। এটা মানে এটা ইটস আমার লাইক আ কাছে লিভিং প্রথম লেজেন্ড। একটা মানে অভিজ্ঞতা। একজন হুম। সেলিব্রিটি লিভিং লেজেন্ড আসলে যে ফিলিংটা হয়, মানে আই ক্যানট এক্সপ্লেন। আপনি বোধহয় এটা বুঝতে পারছেন না, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর আমি জাস্ট আমার আমার বলুন। স্টুডেন্টস আর একটা কোয়েশ্চেন, মানে এটা আমারই নিজেরই কোয়েশ্চেন। আপনি তো জীবনে মানে অনেক চ্যালেঞ্জেস ফেস করেছেন, অনেকজন হুম। হয়েছে যেমন আপনাকে ক্রিটিসাইজ করেছে, সেটা কখনো কখনো ফেয়ার ক্রিটিসিজম, কখনো আনফেয়ার ক্রিটিসিজম, সেটা হুম, আপনি বুঝতে সেটা পেরেছেন। হবেই। হ্যাঁ। হুম। সেটা আপনি কিভাবে ট্যাকেল করেন? সেটা আপনি কিভাবে নিজেকে বলেছেন যে হ্যাঁ না এটা ঠিক বলছে না, হ্যাঁ এটা বোধহয় ঠিক বলছে, মেবি আই শুড, কিন্তু এটা না, বোধহয় আমাকে এটার বোধহয় ছোট এটার করার চেষ্টা পেছনে করছে। যে নিজেকে তৈরি করার একটা ব্যাপার থাকে। আমি প্রথমত আমি এখন পর্যন্ত অন্য কাউকে অ্যাগ্রেসিভলি বিহেভ করিনি। এখন পর্যন্ত আমি কাউকে গালাগালি দেইনি একটাও। আমার মুখ থেকে কোনোদিন কারোর এগেনস্টে একটা গালাগালি দেইনি। আমি জানি যে মানুষ এইরকমই হয়, এরকম একটা ব্যাপার আছে যেগুলো হতেই পারে, এরকম হতে পারে। সুতরাং সেই সেই ভাবনাটা, সেই এটাকে নিজেকে তৈরি করারও ব্যাপার থাকে। এটা আমরা আমি একসময় আর্ট, যখন আমি স্কুল ফাইনাল পাশ করি, তারপরে আমি প্রথম ভাবলাম যে আমি গীতাটা একটু পাঠ করি। গীতাটা পাঠ করা মানে শুধু মুখস্থ করা না, তার যে এক্সপ্লেইন করা গদ্যটা থাকে সেইটা পড়েছিলাম, এবং সেই পড়াটা আমাকে খুব হেল্প করেছিল। এবং তাতে যেসব কথা আছে সেগুলো খুব প্রয়োজনীয় কথা। আমি এখনো বলবো, যে কোনো মানুষ গীতার মধ্যে যে বক্তব্যটা আছে, গীতা পাঠ করে তো অনেকে, মুখস্থ করলে হবে না। তার বিষয়বস্তুটা কি আছে, মানে সত্যি সত্যি গভীর অনেক কথা আছে, যে কথাগুলো মানুষকে পরিবর্তিত করে, চেঞ্জ করে। এবং আমি স্কুল ফাইনাল পাশ করার পরে আমি প্রথম ভাবি যে কি করি, গীতা পাঠ, আমাদের বাড়িতে গীতা পাঠ আমার বাবা করেন, আমরা ব্রাহ্মণ সেই হিসেবে আমাদের করতে হতো। কিন্তু আমি সেটা না, আমি গীতাটার বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করি। এবং তাতে এমন অনেক কথা আছে যেগুলো আমাকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে, যেটা আমার চরিত্রকে চেঞ্জ করে। আর আমি সবসময় ভালো জিনিসকে গ্রহণ করার জন্য তৈরি থাকি। রবীন্দ্রনাথের লেখা আমার ভীষণ পছন্দ। রবীন্দ্রনাথ যা বলেছেন, যেখানে যতটুকু বলেছেন, প্রতিটি পাতার মধ্যে কিছু কিছু লাইন আছে রবীন্দ্রনাথের কথায়, যা আমাদেরকে শিখিয়ে দেয়, শিক্ষা শিক্ষা দেয়। আমার মনে হয় যে, আমি জানি না যারা বাইরে বিদেশে আছেন তারা রবীন্দ্রনাথ পড়েন কিনা, কারণ অনেকেই তো আর বাংলা পড়ার অভ্যেস থাকে না। আর দ্বিতীয়ত, রবীন্দ্রনাথ সম্পর্কে অনেকের হয়তো, আমরা এখানে যতটা ইনভলভ হয়ে ভাবি সেটা বাইরে হয়তো অতটা নেই, সেটা স্বাভাবিক। সুতরাং আমি এখনো মনে করি যে পৃথিবীতে একজন মানুষের লেখা পড়া দরকার, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বলছি তার মধ্যে যে অনুভূতি, যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিং এর প্যারালাল মানুষ পৃথিবীতে কম আছে। কিন্তু এটা আমি আমার জীবন দিয়ে এতদিন যে অভিজ্ঞতা হয়েছে তাতে আমি এটা বুঝেছি। এবং আমি যে কোনো সময় রবীন্দ্রনাথের একটা লেখার একটা পেজ দেখে তার মধ্যে পড়ে এমন কথা পাই যেগুলো আমাকে হেল্প করে, তৈরি করে। সেটা আমার মনে হয় যে এটা যারা বিদেশে আছেন তারা তাদের ফ্যামিলিতে
রবীন্দ্রনাথ ঠাকুর পড়ার বন্দোবস্ত করবেন। বাংলা পড়া তো অন্য ব্যাপার, কিন্তু রবীন্দ্রনাথকে পড়া, হুম, এটা আমি জানি না কিরকম রিঅ্যাকশন হতে পারে আপনাদের মধ্যে, কিন্তু আমি ওরা নিজে এটা, হ্যাঁ, ভালোভাবে রবীন্দ্র চর্চা করেন। হ্যাঁ, রবীন্দ্র আমি চর্চাটা যতদূর করা জানি। দরকার। মানে আমি খুব চ্যালেঞ্জ করে বলছি যে পৃথিবীর আর কোনো লেখক, লেখক বলি না, মহাপুরুষ, হ্যাঁ, রবীন্দ্রনাথের মতো রয়েছে। আমি জানি না, আমি তো অন্য সব বিখ্যাত লোকদের, হ্যাঁ, ভালো ভালো নাম করা লোক রয়েছে অনেক, কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে আমি নিশ্চিন্ত যে রবীন্দ্রনাথকে বোঝা দরকার, জানা দরকার, পড়া দরকার। না আর মাস্টারমশাই, অবশ্যই আমি আপনাকে এইটুকু বলে আশ্বস্ত করতে পারি, আমরা বিদেশে থাকি বা যত হুম, দূরেই থাকি, রবীন্দ্রনাথ হুম, আমাদের কাছেও প্রাণের ঠাকুর। মানে রবীন্দ্রনাথকে হুম, চর্চা আমাদের নিজেদের তো হুম, বটেই, বড়দের করার, আমরা ছোটদের মধ্যেও রবীন্দ্রনাথকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি ঠিক ঠিক, আহ, হ্যাঁ, আহ, খুব ভালো। আর একটা প্রশ্ন, আমাদের যিনি সংস্কৃতি বিষয়ক কাজ কারবার দেখেন, মানে আমাদের কালচারাল সেক্রেটারি ডক্টর হুম, সংযুক্তা চক্রবর্তী, ওর একটি প্রশ্ন আছে। আমি হুম, সংযুক্তাকে বলবো ভিডিও এসে প্রশ্নটা করার জন্য। নমস্কার মাস্টার মশাই, আপনাকে নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এই সময়টুকু কাটানোর জন্য। আমার একটা হুম, ছোট্ট প্রশ্ন আছে, এটা আমি মা হিসেবে করছি, কারণ আমার ছেলে যেমন এখন হুম, আঁকা শিখছে। তো যে কোনো শিল্প সৃষ্টির হুম, হুম, সময় শিল্পীকে হয়তো নিজেকে খানিকটা হারিয়ে ফেলতে হয়, তাই না? শিল্পী নিজেকে ঠিক খানিকটা তো, হারিয়ে হ্যাঁ, না ফেললে সে ঠিক খুঁজে পায় না, তার শিল্পী সত্তার বিকাশটা ঠিক হয় ঠিকই না, তো। অসম্পূর্ণ থাকে। তো হুম, সেক্ষেত্রে হুম, আমার ছেলে যেমন এখন আঁকা শিখছে, আমি এইটা জানতে চাই, যেহেতু আমি কখনো ফর্মাল কখনো কোনো আঁকা ট্রেনিং নিইনি ছোটবেলায়, হুম, হুম, সেজন্য হুম, অনেক সময় আমি হয়তো একটু বেশি এমফাসিস দিই যে ও আঁকার হয়তো এই টেকনিকটা ঠিক শিখলো কিনা, বা পোর্ট্রেট ড্রয়িং করার সময় ঠিক প্রপোর্শনটা ঠিক হচ্ছে কিনা, হুম, বা এই টেকনিকগুলো ঠিক ঠিক আছে। হওয়া কতটা ইম্পর্টেন্ট সেইটাও বুঝছে কিনা, এটা কেন গুরুত্বপূর্ণ সেইটা বুঝছে কিনা। অথচ ও হয়তো তখন খুব স্বাধীনভাবে আহ নিজেকে হারিয়ে ফেলার হয়তো কোনো একটা মুহূর্তে রয়েছে, যেখানে হয়তো আমি এই এই ব্যাপারগুলো নিয়ে আসছি যে তোর টেকনিকটা আগে ঠিক কর, তারপরে তুই অত ফ্রিলি করবি। তো এই হুম, যে হুম, ব্যালেন্সটা, হুম, এই ব্যালেন্সটা হুম, কিভাবে আমরা স্ট্রাইক করতে পারি, মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে? আমার ছেলে অত ছোট নয়, ও 13 বছর বয়স এখন। তাহলে 12-13 বছর বয়স হবে, তাই তো? তুমি কি আঁকাটা দেখাতে না, চাও? তুমি কি যেটা আঁকবে ব্যাপার এখন? সেটা হচ্ছে, ও এখন আছে একটা একটা আঁকলো, দুটো ও দেখাও, দেখাতে তাহলে আমি চাইছে। বলে দিচ্ছি। ও হুম, যেমন হুম, এটা হুম, এখন হুম। আঁকলো, জয় বলতে বাংলাদেশ আর ইয়ে, হুম, আহ, খুব ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে। হুম, আচ্ছা, এই হুম, ব্যালেন্সটা কিভাবে বোঝাবো নমস্কার। আর কি, হুম। কিভাবে বোঝানো সম্ভব যাতে ওর স্বাধীন সত্তাটা তো আমার না মনে হয় যে গোলমাল ওর, করছে? না, একটা ব্যাপার হচ্ছে, ওর কি ছবি আঁকার মধ্যেই থাকতে চায় প্রথমত, এক, নাকি অন্য কোনো প্রফেশনে যাবে? এখনো কারণ বাইরে বুঝ- যারা থাকে, আসলে বলতে এখনো বুঝতে ছবি পারছি না। আঁকাটা দুই ভাবেই করা যায়, অন্যান্য কাজের সঙ্গেও রেখে করা যায়, তারপরেও তুমি ছবি আঁকতে পারো। এখানে কলকাতায় অনেক আহ, লোক আছেন যারা নিজেদের প্রফেশন আছে, কিন্তু তার সত্ত্বেও পাশাপাশি ছবি আঁকে, এরকম হুম অনেকেই আছে। সেইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে, কারণ ছবি আঁকার জন্য সারা দিনের মধ্যে তুমি কিছু টাইম দাও তাহলেই হয়, হুম তুমি অন্য কাজের সঙ্গেও করতে পারো। সেজন্য তোমাকে ভেবে নিতে হবে তুমি কিভাবে ইনভলভ হবে, সেটা একটা ব্যাপার। আমার মনে হয় যে, হম, আসছি না আবার। আমরা শুনতে হ্যাঁ, পাচ্ছি, আমরা শুনতে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন সেইটা তোমাকে ঠিক করতে হবে। আমার মনে হয় যে, আহ, আমার মনে হয় যে, ঠিক আছে, শুনতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, 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 ঠিক আছে। সুতরাং ছবি আঁকার ইনভলভমেন্টটা তুমি পাশাপাশি রাখতে পারো অন্য কাজের সঙ্গে, হুম, তাতে কোনো অসুবিধা নেই। আর নানান রকম ছবি দেখো, মিউজিয়ামের কাজ দেখো অন্যদের, তার থেকে ইন্সপায়ার্ড হতে পারো। হ্যাঁ, কোন জিনিসটা ভালো লাগে, ভালো লাগাটা গড়ে ওঠা দরকার, যে আমি এইটা পছন্দ করি, এটা ডিসলাইক করি, এইটা দরকার। রিজেকশন এন্ড অ্যাপ্রিসিয়েশন দুটোই দরকার। তো সুতরাং সেইটার মধ্য থেকে তোমার নিজস্ব আইডিয়াটা আরো কংক্রিট হয়ে উঠবে, তুমি কি চাও। হ্যাঁ, তুমি তো রিপিট করবে না, কোনো ক্রিয়েটিভ পিপল রিপিট করে না, তারা নতুন কিছু করে।
সুতরাং তোমাকে যা কিছু দেখছো সেইটা থেকে শিখে তাকে ছাড়িয়ে যেতে হবে। হ্যাঁ, সবসময় চেঞ্জ, ওপরে আর একটা সার্কেল করতে করতে মানুষ চেঞ্জ হতে থাকে। তো এই নিয়ে আমার বাংলাতে লেখাও আছে, সেগুলো যদি কখনো আহ, ইয়ে এখনো ছাপা হয়নি, ছাপা হবে, সেটা নিয়ে ওই দেবভাষা থেকে ছাপছে আর কি। তো ওই ইংলিশ ট্রান্সলেশন, তুমি বোধহয় বাংলা পড়তে পারো কি? হ্যাঁ বাংলা শিখছো? হ্যাঁ শিখেছি। তাহলে বাংলাতে ছাপা হলে ওটা একটা পাঠিয়ে দেওয়া যাবে আচ্ছা, ওখানে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমার অবশ্যই লেখা করবো। আছে। আমি আমি যখন আর্ট কলেজ থেকে বেরোই, তারপর আমি চাকরিতে যাই, চাকরির পরে আমি প্যারিসে যাই, 2 বছর 2.5 বছরের মতো বিদেশে ছিলাম। ফিরে এসে আমি শিল্পকলা নিয়ে আমি লিখি, বেশ বড় রকমের লেখা আছে আমার। সেইটা নিয়ে এখন বই হচ্ছে বাংলাতে। হুম। হুম। আচ্ছা, সেইতে আমার কথাগুলো খুব ভ্যালিড কথা, কতগুলো আমি লিখেছিলাম। তার মধ্যে সংক্ষেপে একটা কথা বলি যে, বিদেশে এত কাজ হচ্ছে, আমরা কি করব? হুম। ধরা যাক যে আমি তো এখানে আমি কি করতে পারি, ওইসবে আমরা সেইটা নিয়ে আমি বিস্তারিতভাবে লিখেছি। তো এই লেখাটা যদি তৈরি হয় আর বাংলা যদি পড়তে পারো তো সহজে বুঝতে পারবে, আর নাহলে ইংলিশ ট্রান্সলেশন করে নিয়ে পড়বে। অবশ্যই। মাস্টারমশাই ওটা আমাদের কাজে আর লাগবে। হ্যাঁ, আমাদের সময়ের অভাবে আমাদের আর শেষ 3টে প্রশ্ন আছে, দুটো হ্যাঁ। ছাত্রছাত্রীদের থেকে এবং একটা শেষ প্রশ্ন আমার। তা প্রথম হুম। প্রশ্নটা সৌর্য, তোমার একটা প্রশ্ন আছে আমি জানি। সৌর্য, তুমি তোমার প্রশ্নটা মাস্টারমশাইকে করবে। What's it like being an artist? হুম। হোয়াট ইজ ইট লাইক বিইং অ্যান আর্টিস্ট? It is it is like to be an artist. When you are an artist, you are artist. You can do anything what you like as an artist. You paint whatever you like. So it is like that. So unless you become an artist, you don't paint. ওকে, আমরা আমাদের ছাত্রছাত্রীদের থেকে শেষ প্রশ্ন এবার নিয়ে নেব। সেটা হচ্ছে হুম। দেবাংশ। আমি কেন এই প্রশ্নটা শেষে রাখলাম, কারণ হুম। একজন স্রষ্টার কাছে ওর প্রশ্নটা খুব শক্ত হওয়ার কথা। অ্যাটলিস্ট আমি যদি স্রষ্টা হতাম, এই প্রশ্নটা আমার কাছে খুব শক্ত হতো। তা আমি হুম। সেই জন্য এই শক্ত প্রশ্নটাই ছাত্রছাত্রীদের থেকে শেষ রাখতে চেয়েছিলাম। দেবাংশু, তুমি হুম। যদি ভিডিওটা অন করো এবং তুমি যদি তোমার মাস্টারমশাইকে তোমার প্রশ্নটা করো। হুম। 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 আমার ও কোশ্চেন, দেবাংশু নিশ্চয়ই। তোমার সব থেকে ভালো বানানো ছবি কি? একটু বুঝতে জোরে পারছো? বলবে একটু, দেবাংশু। হ্যাঁ, একটু জোরে বলো, লাউড। What's your best drawing? হ্যাঁ। What's your best drawing or your favorite piece of art? Oh, have you seen all my artworks? No. So then how can I explain to you? I don't have, the work with me. So there are many drawings are there which I like of my works, among my works. So it is like that. So unless you see my work, so একটা বই পাঠিয়ে দিলেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওরা So you see, there is a book on my work, which will be about 4 kg weight. So how can you send it? when they're coming to আমি If India, আমি you someone, can collect. if any of মাস্টারমশাই you come to India, মাস্টারমশাই আমি হুম, জানুয়ারি মাসে দেশে যাব, আমি মৌমিতার থেকে কালেক্ট করে নেব। ঠিক আছে, তাহলে একটা বই দিয়ে দেবো। হ্যাঁ। ওটা ওরা দেখতে পারে, তারপর দরকার হলে কপি করতে পারে, বা তার থেকে ফটোগ্রাফ করে, জেরক্স করে, যার যেমন ইচ্ছে। তো আমার প্রথম দিকের একদম কলেজ লাইফের সময় থেকে ছবি আছে। ওটা প্রায় কতটা, কত পেজ হবে ওটা, 300-400 পেজ হবে। হ্যাঁ 400 পেজের বই একটা রিসেন্টলি বেরিয়েছে, আমার এক বন্ধু প্রিন্ট করেছে। সেই সেইটা এক কপি দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক। দেবাংশু মাস্টারমশাই কোথায় ছবি মাস্টারমশাই আঁকছেন? আপনার ছবির কথাই যখন হচ্ছে, তখন হুম। যখন আমরা আমাদের ছাত্রছাত্রীদের আপনার ছবি দেখাচ্ছিলাম,
তখন বিশেষ করে ওদের দুটো দুটো ছবি নিয়ে কৌতূহল ছিল। এবং আমাদের একটি বিশেষ ক্লাস অজগর হলো, যেটা রাজদীপ আপনাকে প্রশ্ন করলো, ওদের কৌতূহল ছিল হচ্ছে টাইগার ইন দ্য মুনলাইট অ্যান্ড গণপতি, এই দুটো ছবি নিয়ে। ওদের প্রশ্ন হচ্ছে যে আপনি টাইগার ইন দ্য মুনলাইট ছবিটির মাধ্যমে বা গণপতি ছবিটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? অ্যাকচুয়ালি সবসময় যখন মানুষ কিছু করে আর্টে, সবটা খুব রিয়েলিটিটাকে আমি সবসময় এক্সাক্ট রিয়েলিটি করার জন্যই করি না। তার মধ্যে কিছু অবসকিওর কিছু জায়গা তৈরি করি যেগুলো আমাদের মজা লাগে, যেগুলো ফান। হ্যাঁ, কারণ সমস্তটা লিবার্টি নিয়ে আমরা করি, সেই জায়গাটা ওতে আছে। আমি টাইগার ইন দি মুনলিট নাইট বলে ছবিটা করেছি। হ্যাঁ, সেইখানটায় ওই একটা টাইগারের ছবি আছে আর নিচে একটা ডেড বডির মতো একটা পড়ে আছে। এই ছবিটা আমার ওই হোল ফর্ম, তার কালার, টোন, এক্সপ্রেশন, এইগুলো আমার কাছে ম্যাটার করে। হ্যাঁ, ওই নামটা আমরা পরে দিয়ে দেই, জাস্ট ফর ফান, একটা কিছু করে দিলাম নাম, কিন্তু এইভাবে হয়। তো এইগুলো উম, ওই নামটা নামের জন্য করলাম, কিন্তু ডাইরেক্টলি অনেক সময় এটা মিন করে না, ওইটাতে আরো বেশি মিস্ট্রি তৈরি করে দেয়। হুম। একদম। আচ্ছা, আমাদের আজকের শেষ প্রশ্নে চলে আসি। এবং অনেকই রাত হয়েছে, প্রায় আপনার ওখানে কটা, 10টা বাজতে চললো। শেষ প্রশ্ন। হ্যাঁ, আমাদের এই যে আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, যখন আমরা কম্পিউটারের একটা কমান্ড দিলেই সেটা তথাকথিত কোট আনকোট একটা আর্টের মাস্টারপিস তৈরি করে দিচ্ছে, বা গানের লাইন তৈরি করে দিচ্ছে, গানের সুর করে দিচ্ছে, এই অবস্থায় ইন জেনারেল শিল্পচর্চা, সে আহ, চিত্রকলা হোক, সাহিত্য হোক সেই অর্থে দেখতে গেলে, বা সঙ্গীত শিল্প হোক, বা যে কোনো শিল্পেরই শিল্পচর্চার সাধারণভাবে ভবিষ্যৎ আপনি কি দেখতে পান? ভবিষ্যৎ পৃথিবীতে আমার মনে হয় কখনো মেকানিক্যালি যেগুলো তৈরি করছি সেইগুলো কখনো হিউম্যান সেন্সিবিলিটির সঙ্গে তারা পাল্লা দিতে পারবে না। হিউম্যান সেন্সিবিলিটির যে ডেপথ আছে, ফিলিং আছে, এটা মেকানিক্যালি করলেও আমার মনে হয় সেটা প্রত্যেকবার আলাদা আলাদা কিছু করতে হবে। কিন্তু মানুষের মনের যে ইয়ে স্প্যান, এমন তার গতি, বিস্তৃতি। বিস্তৃতি, যে যেটা মেশিনে কখনো করা যাবে না। আমি 1 সেকেন্ডে আমি মহাকাশের একদম ওই পারে চলে যেতে পারি, কিন্তু এটা মেকানিক্যালি করা যাবে না। হ্যাঁ, তাই তো। সুতরাং আমি মনে করি যে মানুষের ইয়ে টেকনিক এবং এইগুলো যতই পাওয়ারফুল হোক, মানুষের মনের মধ্যে যে দূরত্বটা পাওয়া যায় সেটা পাবেন। আমি এক মুহূর্তে সারা মানে বিশ্বের যত দূরত্ব আছে সবকিছু ক্রস করে যেতে পারি। আমি ঠিক বোঝাতে পারলাম কিনা বুঝতে জানি না, পারছি, কিন্তু বুঝতে পারছি, বুঝতে আমার পারছি। মনে হয় আমাদের সেটা, হ্যাঁ। মানে লোকে হ্যাঁ, কথাই বলে পৃথিবীর মধ্যে সব অনেক। থেকে সব থেকে গতিশীল জিনিস হচ্ছে মানুষের মন। ফলে হ্যাঁ, ঠিক। কাজেই অসম্ভব আশার কথা, এবং সেই আশার কথাতেই আমাদের মনে হয় আজকের আদর্শ সময়। খালি আমি একটা জিনিসই বলি, আমাদের অনেক ছাত্রছাত্রীরা, আমরা যেরকম অনুরোধ করেছিলাম, এই সেশনটা চলাকালীন তারা তাদের নিজেদের মতো ছবি এঁকেছে। আমি তো এমন একজনকে দেখলাম যে আপনাকেও আঁকার চেষ্টা করেছে। ফলে যে আপনি যে বসে আছে, সে আপনার যে ভিডিওটা এখানে দেখে, বসে, হ্যাঁ, ও এইগুলো সব, এইখানটায়, হ্যাঁ, ওগুলো দারুণ। সব হ্যাঁ, আমরা একসঙ্গে কোলেক্ট করে আপনাকে পাঠাবো। এবং ঠিক আজকে আছে। আমি দারুণ। খুব তা সুন্দর। আজকে আপনি যে আমাদের এত সময় দিয়েছেন, ওরও অনেক ধন্যবাদ। আমরা হুম অবশ্যই হুম এগুলো সব কালেক্ট করে মাস্টারমশাইকে পাঠাবো। হুম এবং হুম আপনি যে সময় দিয়েছেন এত রাতে, আপনার হুম মতো একজন বরেণ্য মানুষ, আমরা আপনার কাছে হুম আন্তরিকভাবে হুম কৃতজ্ঞ। হুম আপনি যে আমাদের একটি হুম ছবি এঁকে দিয়েছেন, সেটিও আমাদের কাছে হুম অমূল্য সম্পদ হয়ে থাকবে। আপনি খুব ভালো থাকবেন। আপনার যে আর্ট স্টুডিও তৈরি করছেন তা উত্তরোত্তর সাফল্য পাক। আমাদের বাংলার তথা ভারতবর্ষের শিল্প এগিয়ে যাক। আমাদের কোরকের তরফ থেকে আপনি আমাদের সশ্রদ্ধ প্রণাম নেবেন। হুম। অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের এই প্রচেষ্টাকে আমি সহমত। সবসময় এই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে নানান ভাবে যদি জড়ানো যায় কাজকর্মের মধ্যে, বা
শিল্পকলার মধ্যে, তাহলে আমার মনে হয় যে ওখানকার মানুষজনও জানতে পারবে এখানকার অবস্থা। এটা শুধু আর্টিস্টের ব্যাপারে নয়, সব ব্যাপারই হতে পারে। আমার মনে হয় যে অবশ্যই খুবই সেটাই সুন্দর। আমাদের চেষ্টা মাস্টারমশাই। খালি একটা শেষ ফর্মালিটি আমাদের বাকি আছে। আমাদের কোরকের একজন সদস্যকে তো আপনার বাড়িতে পাঠিয়েই দিয়েছি। মৌমিতা, তুমি যদি আমাদের তরফ থেকে মাস্টারমশাইয়ের হাতে আমাদের যে হ্যাঁ সামান্য টোকেন অফ অ্যাপ্রিসিয়েশনটা আছে সেটা তুমি তুলে দাও, যে তাহলে আমরা তারপরে অনুষ্ঠানটা শেষ করতে পারি। কোনটা বলো তো? আপনাদের সঙ্গে মিট করে, দেখা করে বেশ ভালো লাগছে। হ্যাঁ, কত মাস্টারমশাই, দূরে আপনি আপনি স্বচ্ছন্দে আমাদের সকলকে তুমি বলতে পারেন। আচ্ছা, আচ্ছা। এইটা ধন্যবাদ সবাইকে আপনাদের এই ফুলটা পাঠাবার জন্য। এইটাও পেয়েছি, এর সঙ্গে এটিতে লেখাটা আছে। আমি হ্যাঁ, লেখাটা একটু পড়ে দিই। দেখো। উম, It is presented with deep regards for your profound impact on art and education, and in celebration of your enduring legacy, Bango Vibhushan Sri Jogen Chaudhuri. With sincere respect, we extend our heartfelt gratitude for gracing the students of Korok Bangla Shikhaloy with your esteemed presence. Best wishes from Korok Cultural Association, Westport City, USA. thanks to Korok Cultural Association. অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ নমস্কার মাস্টারমশাই, ভালো সবাইকে। থাকবেন। শুভরাত্রি। 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 হ্যাঁ, নমস্কার। নমস্কার।